ম্যাম আমি রেকর্ড দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আপনি একটু শুরু করে দিন ম্যাম। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফাতেমা সুলতানা মুন্নি। আজকে আপনাদের সবাইকে জেনেসিসের ফাউন্ডেশন ব্যাচে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শীতের এই সুন্দর বিকেলে আমরা এই বছরের 2025 সালের ফাউন্ডেশন ব্যাচটা শুরু করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আস্তে আস্তে অনেক আপুদেরকে পেয়ে যাব আশা করি। ফাউন্ডেশন ব্যাচটা একেবারেই বেসিক। একটু আমরা প্রথমে কথা বলে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। জেনেসিসে অনেকগুলো ব্যাচই রানিং আছে, এর মধ্যে ফাউন্ডেশন ব্যাচটা একদমই বেসিক। মনে করেন যারা এখন কোর্সে গিয়েছেন বা যারা ট্রেনিং করছেন, যারা সামনে পরীক্ষা দিবেন আর যাদের কোর্স শেষ হয়ে গেছে, পড়াটা একটু গুছাবেন, তাদের জন্য আসলে ফাউন্ডেশন ব্যাচটা খুবই ভালো। জেনেসিসের সব ব্যাচের তুলনায় ফাউন্ডেশন ব্যাচের ক্লাস সংখ্যা সবচেয়ে বেশি। কারণ এখানে টপিকস গুলা অল্প অল্প করে রাখা হয়, যাতে আপুরা পড়াটা শেষ করতে পারে ব্যাচের সাথে সাথে, এবং পরে পরীক্ষাও হয়। এই ব্যাচটার সাথে যদি আপুরা থাকেন ইনশাল্লাহ অনেক উপকার হবে। আমরা এখানে চেষ্টা করব যে জিনিসগুলা সোজা করে একটা আউটলাইন তৈরি করে দিতে আপনাদেরকে, যেন আপনারা শুনতে পাচ্ছেন সবাই। ছবিটা চলে গেল কেন যেন। রিপন ভাই ঠিক আছে? কানেকশন চলে গেছে মনে হয়। রিপন ভাই, রিপন ভাই শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা? ম্যাডাম শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি ভাইয়া, আর ছবি চলে গেছে তো দেখি। আচ্ছা, ওটা আমি দেখতেছি ম্যাডাম, আপনি শুরু করে দিন ক্লাস। আমি কন্টিনিউ করব। জি ম্যাম, আপনি কন্টিনিউ করুন। ছবি নাই কিন্তু। আপনি কন্টিনিউ করুন ম্যাম। আচ্ছা, তো এই ব্যাচটাতে আমরা ট্রাই করব আপুরা যে আপনাদেরকে একটা মোটামুটি সুন্দর করে আউটলাইন করে দিতে, যে কিভাবে প্রিপারেশন নেবেন, এবং কিছু কিছু নোটস দিতে আমরা চেষ্টা করব। তাহলে নোটগুলো যদি কাছে থাকে তাহলে আপুরা মোটামুটি একটা ধারণা পাবেন যে কিভাবে টপিকসটাকে প্রিপারেশন নিতে হবে এবং রিটেনে কিভাবে লিখতে হবে। আচ্ছা, মেইনলি যদি আমরা মনে করি যে এটা এফসিপিএস এর জন্যই আপনারা ভর্তি হয়েছেন। ছবিটা নাই। হ্যাঁ, এফসিপিএস এর জন্য ভর্তি হয়েছেন, তাহলে পরীক্ষাটা কিন্তু আমাদের প্রথমে একটা রিটেন পরীক্ষা হয়, তারপরে একটা অসপি আইইউ পরীক্ষা হয়, তারপর একটা ক্লিনিক্যাল পরীক্ষা হয়। তাহলে আমাদের প্রিপারেশনটা এমন ভাবে তৈরি করতে হবে যেন আমাদের রিটেন, অসপি, আইইউ এবং ক্লিনিক্যাল সবকিছু কভার করে। এটা মানে লুজ কানেকশন। আচ্ছা, সবকিছু এটা কাভার করে, তাহলে আমাদের চেষ্টা থাকবে যে আমরা এখন থেকে পড়াটা এভাবে গুছাবো এবং কিছু কিছু নোটস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনাদের পাশাপাশি এটা থাকলে, হাতের কাছে থাকলে পড়তেও সুবিধা হবে, অনেক বেশি বই টই এগুলা ঘাটাঘাটি করতে হবে না। আচ্ছা, অনেকের ধারণা যে ফাউন্ডেশন ব্যাচ মানে একেবারেই বেসিক, যেহেতু অনেকে মনে করেন যে এটা শুধুমাত্র দত্ত থেকেই পড়ানো হয় কিনা। না পুরা, আমরা যখন আপনাদেরকে আলোচনা করব তখন আমরা বলে দিব কোন টপিকসটা কোন বইটার মধ্যে খুব ভালো দেয়া আছে এবং কোথা থেকে প্রিপারেশনটা নিতে হবে, যাতে আপনাদের পরীক্ষায় পাশের জন্য হেল্প হয়। আলটিমেট গোল তো পাশ করাটাই। এখন পাশ করতে গেলে যেখান থেকে যেই বইটা থেকে যে টপিকসটা পড়তে হবে আপনাদেরকে সেভাবেই রেডি করতে হবে। হ্যাঁ, শুধু দত্ত পড়লেও হবে না, বা শুধু হাইরিক্স পড়ে হলে গেলেও পাসটা হবে না। সবকিছু মিলিত ভাবেই প্রিপারেশনটা নিতে হবে, এবং চেষ্টা করতে হবে যেন প্রিপারেশনটা আপ টু দ্য মার্ক হয়, সেটা যেভাবেই হোক। নোট পড়ে হোক, চটি বই পড়ে হোক, বা টেক্সট বই পড়ে হোক। আর আমাদের চেষ্টা থাকবে, যেহেতু আমরা দু একবার পরীক্ষা দিয়েছি, সিনিয়র আপুদের ক্লাস করেছি, ম্যাডামদের সাথে ক্লাস করেছি, মোটামুটি ভালো জায়গায় ট্রেনিং করেছি,
তো আমরা মোটামুটি আপনাদেরকে একটা গাইডলাইন দিতে পারবো যে কোন টপিকসটা কোথা থেকে পড়লে পড়াটা সুন্দর হবে, গোছানো হবে। আচ্ছা, তো আমাদের যেহেতু আজকে প্রথম ক্লাস, আপুরা অল্প কিছু আছেন, আশা করি আরো আপুদের পেয়ে যাব। তো আমরা প্রথমে খুবই একটা সোজা একটা টপিক দিয়ে শুরু করতে চাচ্ছি, অপসেট টপিকস থেকে, যাতে আমাদের প্রথমেই ভয় না লেগে যায় যে আল্লাহ এত কঠিন। কারণ জানি অনেকেই আছেন যারা একদম পড়াটা শুরু করতে চাচ্ছেন, আবার কেউ কেউ আছেন যে পড়া আছে কিন্তু নতুন করে ফ্রেশ একটা স্টার্ট করতে চাচ্ছেন। তো যেই হন বা যেভাবেই হন, আমরা চাচ্ছি একটা ফ্রেশ স্টার্ট হোক নতুন বছরে, নতুন ভাবে সবকিছু শুরু হোক, পুরোনো সবকিছু ভুলে যেয়ে, হ্যাঁ, পরীক্ষার অভিজ্ঞতা থাকুক না থাকুক বা যেটাই হোক, যেন একটা সুন্দর স্টার্টিংটা হয়, যাতে আমরা পড়তে ভয় না পাই এবং আমাদের পড়াটা যেন সুন্দর করে আমরা করতে পারি। তো আজকের টপিকসটা, ফার্স্ট লেকচার টপিকসটা রাখা হয়েছে প্রিটার্ম লেবার, তারপর প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন, ফিটাল অ্যানোমালি এবং অডিট। এর মধ্যে প্রিটার্ম লেবার প্রম মোটামুটি আপুরা অনেকেই জানেন, তারপর আমরা একটু আপনাদেরকে ধারণা দিব আজকে। খুবই সোজা, যেটা অত বেশি টাইমও লাগে না পড়তে, টপিকসটাও ইজি। তবে ফিটাল অ্যানোমালিটা এবং হচ্ছে গিয়ে আপনার, হ্যাঁ, অডিটটা একটু খটোমটো, তো ওইটাও আমরা ইনশাল্লাহ সোজা করে পড়ার চেষ্টা করব। তো ঠিক আছে আপুরা, আমরা আস্তে আস্তে এখন শুরু করি। ক্লাসটা আপনাদের ফেসবুক লাইভে যাচ্ছে, প্লাস আপনাদের জুমে যাচ্ছে। আপনারা চাইলে পরেও দেখে নিতে পারবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপুরা আমি চাই আপনারা প্রশ্ন করবেন। যদি আমার জানা থাকে তাহলে আমি এখনই সলভ করার চেষ্টা করব, জানা না থাকলে পরে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমরা শুরু করি আমাদের ক্লাসটা। তো ক্লাসটা শুরু করার আগে আমি আরেকটু কিছু বলতে চাচ্ছি। প্রিটার্ম লেবার প্রম আমি যে লেকচারটা রেডি করেছি, মোটামুটি আশা করি এটুকু যদি প্রিপারেশন কেউ নিতে পারে, তাহলে পরীক্ষার পড়াটা মোটামুটি হয়ে যাবে এবং রিটেনও কভার হবে। অসপি আইইউ যদি আসে সেখানেও কভার হবে। তবে প্রিটার্ম প্রমটা নর্মালি অসপি আইইউতে থাকেন না, এটা আমাদের রিটেনের জন্য প্রিপারেশন বেশি নিতে হয় এবং কেসে থাকেন। হ্যাঁ, তো পড়াটা আমরা এভাবেই যাব যাতে আমরা মোটামুটি একটা আউটলাইন পাই রিটেনের জন্য এবং কেসের জন্য, কেসে কি ধরনের কোশ্চেন করতে পারে এবং রিটেনে কি ধরনের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, তো ঠিক আছে। তো যে কোনো টপিকস পড়তে গেলে প্রথমেই সেটা সংজ্ঞা বা জিনিসটা কি আমাদের জানতে হয়। তো প্রিটার্ম লেবারের সংজ্ঞাটা যদি আমরা একটু বলার চেষ্টা করি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে মেবি প্রিটার্ম লেবার মে বি ডিফাইন্ড অ্যাজ ওয়ান হোয়ার দ্য লেবার স্টার্টস বিফোর দ্য 37th কমপ্লিটেড উইকস। যদি আমরা দিনে কাউন্ট করি তাহলে 259 days, কাউন্টিং ফ্রম দ্য ফার্স্ট ডে অফ দ্য লাস্ট মিনস্ট্রুয়াল পিরিয়ড। তাহলে ফার্স্ট ডে অফ দ্য লাস্ট মিনস্ট্রুয়াল পিরিয়ড থেকে যদি কারো কাউন্ট করা হয়, তার লেবারটা আমরা আশা করি যে 37 উইকস এর কমপ্লিটেড উইকস এর পরে যে স্টার্ট হবে। কিন্তু কারো যদি এর আগে স্টার্ট হয়ে যায়, তাহলে আমরা তাকে প্রিটার্ম লেবার বলবো। আচ্ছা, প্রিটার্ম লেবার প্রমটা আমরা সবসময় একসাথেই পড়বো, কারণ একসাথে, কারণ এদের অনেক মিল আছে, ইটিওলজির মধ্যে মিল আছে, ইনসিডেন্সের মধ্যে মিল আছে, অনেকটা ম্যানেজমেন্টের মধ্যেও মিল আছে। এই জন্য আমরা ট্রাই করব যখনই পড়বো আমরা এই দুটো টপিকস একসাথে পড়ার চেষ্টা করব। ছোট্ট চ্যাপ্টার, ছোট্ট টপিকস, কিন্তু মোটামুটি একটু মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, শুধু বুঝে রাখলে হবে না, কজোলজি গুলো একটু মুখস্থ করে রাখলে পরীক্ষা আপনার জন্য অনেক হেল্প হবে। আচ্ছা, তাহলে প্রিটার্ম লেবারের ইনসিডেন্সটা কেমন? 10 থেকে 15%। আচ্ছা, যদি এটাকে আমরা ক্লাসিফাই করি, তাহলে আমরা দেখব এক্সট্রিমলি প্রিটার্ম আমরা বলতে পারি যদি 28 উইকস এর আগে কারো লেবার পেন উঠে যায়। ভেরি আর্লি প্রিটার্ম বলতে পারি যদি 28 থেকে 32 উইকস পর্যন্ত এর মাঝখানে কারো লেবার পেন উঠে। 32 থেকে 34 উইকস এর মধ্যে লেবার পেন উঠলে আমরা আর্লি প্রিটার্ম বলবো, আর লেট প্রিটার্ম বলবো যদি 34 থেকে 37 উইকস এ হয়। আর 37 উইকস এর পরে হলে সেটাকে আমরা লেবার পেনই বলবো। আচ্ছা, ইটিওলজি আমরা জানি মেডিকেল সায়েন্সে ম্যাক্সিমামই আননোন ইটিওলজি, তো এই ক্ষেত্রেও 50% অলমোস্ট আননোন ইটিওলজি। আচ্ছা, এখন পসিবল রিস্ক, কেউ কিছু বলছেন? দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, বলেন আপু। আচ্ছা, ঠিক আছে, আপু হয়তো বা পরে কথা বলবেন। ওকে, পসিবল রিস্ক ফ্যাক্টরস গুলো কি আছে? হ্যাঁ, আপনাদের দতবের মধ্যে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, এটা আপনারা একদম মুখস্থ করে ফেলবেন। তো আমি কিছু কিছু মেইন মেইন রিস্ক ফ্যাক্টর গুলা তুলে এনেছি। সেটা কি কি? যেমন যদি কারো হিস্ট্রিতে আগের প্রেগনেন্সিতে প্রিটার্ম লেবারের হিস্ট্রি থাকে, যদি তার এই প্রেগনেন্সিটা এআরটির মাধ্যমে হয়ে থাকে, কারো অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া বা রিকারেন্ট ইউটার হিস্ট্রি থাকে, স্মোকিং হ্যাবিটের হিস্ট্রি থাকে, পেশেন্ট যদি লো সোশিও ইকোনমিক কন্ডিশনের পেশেন্ট হয়,
লো বিএমআই হয় বা এনি কাইন্ড অফ ম্যাটারাল স্ট্রেস থাকে, তাহলে সে প্রিটার্ম লেবারে যেতে পারে। তার এই প্রেগনেন্সিতে যদি প্রিক্লামশিয়া আছে, এপিএইচ আছে, প্রমের হিস্ট্রি আছে, পলিহাইড্রোমিয়ালস আছে, মাল্টিপল প্রেগনেন্সি, সার্ভাইকাল ইনকম্পিটেন্স, অ্যাকুট ফিভার, ইউটিআই বা জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন, এরকম যদি এই প্রেগনেন্সিতে কমপ্লিকেশন থাকে, তাহলে এর জন্য প্রিটার্ম লেবার হতে পারে। এবং আয়াট্রোজেনিক যদি কোনো কজ থাকে, যেমন আয়াট্রোজেনিক ভাবে যদি কোনো তাকে লেবার পেন উঠানো হয়, তাহলে প্রিটার্ম লেবার হতে পারে। আচ্ছা, এখন এটা কেন হয়, প্রিটার্ম লেবারটা আসলে কেন হয়? এখন আমাদের এফসিপিএস এর যে কোশ্চেনের প্যাটার্ন গুলা, যারা নতুন আছেন তাদের জন্য বলছি, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আপুরা জানেন। এখন কোশ্চেন গুলা কিন্তু আগের মতো নেই, একটা ব্রড কোশ্চেন থাকে, সাথে ছোট ছোট এসিকিউ কোশ্চেন গুলা থাকে, তাহলে ওর মধ্যে যে কোনো ভাবে কিন্তু ইটিওপ্যাথোজেনেসিস ঢুকে দিতে পারে, প্রিক্লামশিয়ার হোক, প্রিটার্ম লেবারের হোক, হ্যাঁ, যে কোনো টপিক্সেরই হোক, ইটিওপ্যাথোজেনেসিসটা এখন কিন্তু আগে আমাদের অতটা না জানলেও চলতো, কিন্তু এখন কিন্তু এটা আমাদেরকে জানতে হবে। প্রতিটা টপিক্সেরই ইটিওপ্যাথোজেনেস যদি থাকে, অবশ্যই আমাদেরকে এটা জানতে হবে। তাহলে আমি একটু দেওয়ার চেষ্টা করেছি যে বাস, মানে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি। আমরা টপিকস গুলো আসলে এমন ভাবে ডিসকাস করবো যেন আপনারা বুঝতে পারেন, মাথার মধ্যে ঢুকে যায়। যদিও ফাউন্ডেশন ব্যাচ একদম বিগিনারদের জন্য, অনেকেই আছেন যারা হচ্ছে গিয়ে পড়াটা পুরা শেষ, তাদেরও ইনশাল্লাহ আশা করি কিছুটা হলেও হেল্প হবে। তাহলে ইটিওপ্যাথোজেনেসটা কি হবে? তাহলে আমরা কজোলজির মধ্যে বলেছি পলিহাইড্রোমিয়ালসও হতে পারে, ইউটিআইও থাকতে পারে। তাহলে দুটোকে পাশাপাশি আমি সাজিয়ে বলার চেষ্টা করছি। মনে করেন পলিহাইড্রোমিয়ালস যদি পেশেন্টের থাকে, পলি মানে কি, প্রয়োজনীয় থেকে অতিরিক্ত পানি পেটের মধ্যে, তাহলে পেটটা কিন্তু টান টান টসটসে হয়ে আছে, তাহলে মেমব্রেনে যে গ্যাপ জাংশন গুলা থাকবে, এটার মধ্যে গ্যাপ জাংশন গুলা কিন্তু অনেক বেড়ে যাবে, কারণ যেহেতু স্ট্রেস পড়ছে মেমব্রেনের উপরে অনেক বেশি পানি, তাহলে এটাও কিন্তু এক ধরনের মেকানিক্যাল স্ট্রেস মেমব্রেনের, হ্যাঁ। এবং এই অতিরিক্ত স্ট্রেসের জন্য, গ্যাপ জাংশন বেড়ে যাওয়ার জন্য প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস সিক্রেশনটাও কিন্তু মেমব্রেন থেকে বেড়ে যায়, বাড়লো। ওদিকে যদি মনে করেন কারো ইটিআই থাকে, সেক্ষেত্রে কি হতে পারে, যদি কারো ইনফেকশন থাকে বডিতে, তাহলে ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলো বের হবে বডিতে, যেমন টিউমার নেক্রোস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 168, মেটালোপ্রোটিনেজ, প্রোটিয়েজ, এগুলো সবগুলো ইনফ্লামেটরি মেডিয়েটরস, এগুলোও কিন্তু বেড়ে যাবে বডিতে। এরা সবাই মিলে কি করবে, সবাই মিলে প্রোস্টাগ্ল্যান্ডিনকে বেশি বেশি সিক্রেশন করবে বডিতে। প্রোস্টাগ্ল্যান্ডিন যখনই সিক্রেশন শুরু হয়ে যাবে, ভেবে নিতে হবে যে তাহলে লেবার পেন স্টার্ট হয়ে যাবে। আর লেবার পেন স্টার্ট হওয়ার জন্য কি দরকার, সার্ভিক্স রাইপ হওয়া দরকার, সার্ভিক্স এফেস্ট হওয়া দরকার, মায়োমেট্রিয়াল কন্ট্রাকশন আসা দরকার। তাহলে সার্ভিক্স যদি এফেস্ট হয়ে যায়, রাইপেনিং হয়ে যায়, তাহলে আর সাথে যদি মায়োমেট্রিয়াল কন্ট্রাকশন স্টার্ট হয়ে যায়, তাহলে প্রোডাক্ট অফ কনসাম্পশন কিন্তু আপনার দুনিয়াতে চলে আসবে। তাহলে এভাবে কিন্তু আমাদের লেবার পেনটা শুরু হয়ে যায় প্রিটার্ম লেবারের ক্ষেত্রে। তাহলে আস্তে আস্তে প্রিটার্ম লেবার হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের প্যাথোজেনেসিসটা মোটামুটি জানা হয়েছে, আমি সোজা করে দেওয়ার চেষ্টা করেছি, বইতে আপনাদের ছক আকারে আর বড় করে দেওয়া আছে। আচ্ছা, এটুকু বুঝতে পারলেই হবে। এখন কোনো প্রিটার্ম লেবারের পেশেন্ট যদি আপনার কাছে আসে, এটা রিটেনে আসতে পারে বা আপনার কাছে ক্লিনিক্যালি যদি পেশেন্টটা আসে এবং তাকে যদি ইভালুয়েট করতে বলা হয়, তাহলে যেহেতু আপনি জানেন যে ইভালুয়েশন মানে প্রথমেই আপনার মাথায় আনতে হবে, একটা পেশেন্টকে ইভালুয়েট করতে গেলে চট করে কিন্তু আমরা অনেক সময় ইনভেস্টিগেশনের কথা বলে ফেলি না। ইভালুয়েশন মানে তার হিস্ট্রি নিতে হবে, তাকে এক্সামিনেশন করতে হবে এবং কিছু ইনভেস্টিগেশন করতে হবে। এই তিনটা সমন্বয়ে কিন্তু একটা পেশেন্টকে সব সময় ইভালুয়েশন করা হয়। আজকে থেকে আপু একদম মাথায় রেখে দেন, ইভালুয়েশন মানে হিস্ট্রি, এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন। তাহলে যখনই আপনাকে বলবে একটা পেশেন্টকে ইনভেস্টিগেট করো বা ইভালুয়েশন করো, আপনি শুধু ইনভেস্টিগেশন বলবেন না, আপনি তিনটা সমন্বয়ে বলবেন। তাহলে আমার পেশেন্টকে যদি ইভালুয়েশন করতে বলে, তাহলে আমিও বলবো হিস্ট্রি, এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন। হিস্ট্রিতে কি থাকবে, হিস্ট্রিতে পেশেন্ট এসে আপনাকে বলতে পারে যে তার ইটার্ন কন্ট্রাকশন আসতেছে উইথ আর উইদাউট পেন, ব্যথাও থাকতে পারে, নাও থাকতে পারে, সাথে পেলভিক প্রেশার লাগছে, ব্যাক পেইন হচ্ছে। আর কি থাকতে পারে, পেশেন্টের পারভাজেনাল ওয়াটারি ডিসচার্জ থাকতে পারে, অথবা ব্লাড স্টেইন ডিসচার্জের কথা সে বলতে পারে। সাথে তার যে এতক্ষণ আমরা ইটিওলজি গুলো বললাম বা রিস্ক ফ্যাক্টর গুলো বললাম, এগুলোর মধ্যে কোনোটা না কোনোটা থাকতে পারে। আচ্ছা, এরপর আমরা এক্সামিনেশন যদি করি, তখন আমরা কি পাবো, পেশেন্টের প্রিটার্ম লেবারের পেশেন্টকে যখন আমরা এক্সামিন করব, এক্সামিনেশনকে আমরা আবার কয়েকটা হেডলাইনে ভাগ করব।
যেহেতু আপু এটা একদম বেসিক ক্লাস, ফাউন্ডেশন ক্লাস, এই জন্য আমরা এত ডিটেলে বলছি। এক্সামিনেশনকে আমরা সবসময় আবার কয়েকটা হেডলাইনে ভাগ করব। এক্সামিনেশন মানে জেনারেল এক্সামিনেশন এবং স্পেসিফিক এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনের মধ্যে আমার জেনারেল এক্সামিনেশনের যে পয়েন্টগুলো আছে সবগুলাই আসবে, তবে আমরা সবগুলা পয়েন্ট না বলে স্পেসিফিক আমাদের অবস্টাটিক্যালের জন্য যে পয়েন্টগুলো জেনারেল এক্সামিনেশনে ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা নিয়ে আসবো। আর স্পেসিফিক বলতে আমাদের অবসে, স্পেসিফিক বলতে আমাদের অ্যাবডোমেন। তাহলে অ্যাবডোমেনটাকে আমরা ভাগ করব পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন এবং সাথে পার ভাজানাল এক্সামিনেশন। পার ভাজানাল এক্সামিনেশনকে আমরা আরো কিছু ভাগে ভাগ করব, ইন্সপেকশন, পার স্পেকুলাম এক্সামিনেশন, পালপেশন, এবং এইভাবে আমরা ভাগ করব। যেহেতু আমাদের অবস, তাহলে পেশেন্টে আমরা অনেক সময় গায়ে হাত দিতে শুধু পার অ্যাবডোমিনালই করতে পারি, পার ভাজানাল এক্সামিনেশন শুধুমাত্র ইন্সপেকশন করতে পারি, বাইম্যানুয়াল বা পার ভাজানাল এক্সামিনেশন আমরা হাত দিয়ে করতে পারি না। এই জন্য অত দূর আমরা যাব না, শুধু ইন্সপেকশন এবং হচ্ছে গিয়ে প্যারামেডিক এক্সামিনেশনের মধ্যেই আমরা থাকবো। আচ্ছা, জেনারেল এক্সামিনেশনে প্রিটার্ম লেবারে পেশেন্টের পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার দেখতে হবে, কিন্তু এখানে কোনো চেঞ্জ থাকবে না। পেশেন্টের জেনারেল এক্সামিনেশনে কোনো চেঞ্জ থাকবে না, কারণ যদি পেশেন্টের ব্যথা না থাকে, কোনো জ্বর কাশি কিছু না থাকে, তাহলে আপনি এখানে কোনো চেঞ্জ কিন্তু পাচ্ছেন না। আচ্ছা, এবার যে প্যারামেডিক এক্সামিনেশনে চলে যাই, তাহলে আমরা দেখবো যে ইউটারাসে কন্ট্রাকশন আসতেছে, সেটা 8 or more পার আওয়ার, ঘন্টায় 8টা বা তার বেশি, অথবা 20 মিনিটে 4টা বা তার বেশি। এরকম কন্ট্রাকশন যদি আসে, পেটের উপর হাত রাখলে বোঝা যায় কন্ট্রাকশন আসছে কিনা। সাথে ফিটাল হার্ট রেট যদি ব্র্যাডি বা ট্রাকিকার্ডিয়া থাকে, তাহলে বুঝতে হবে যে পেশেন্ট লিভারের দিকে যাচ্ছে। পারভাস এক্সামিনেশনে কি থাকবে, সার্ভাইকাল ডাইলেটেশনটা আমরা দেখব যে মোর দ্যান ইকুয়াল টু 2 সেন্টিমিটার হয়ে গেছে এবং সার্ভিক্সের অলমোস্ট 80% এফেস্ট হয়ে গেছে। যদি এরকম হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে লিভার পেইন পেশেন্টের উঠে গেছে এবং এই বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমরা ইনভেস্টিগেশন করি, একটা প্রিটার্ম লেবারে কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি? একটা প্রিটার্ম লেবারে ইনভেস্টিগেশন করতে গেলে আমরা প্রথমেই একটা আলট্রাসোনোগ্রাম করতে পারি। আপনার কাছে যখনই একটা প্রেগনেন্ট মহিলা আসে, যে কোনো প্রবলেমই হোক, যা হোক, সবার প্রথমে কিন্তু আলট্রাসোনোগ্রামটা মাথায় আসে, তাই না? তাহলে আমরাও এই ক্ষেত্রে আলট্রাসোনোগ্রামটা সবার আগে করতে পারি। আলট্রাসোনোগ্রাম করে আমরা কি দেখতে চাচ্ছি একটা প্রিটার্ম লেবারে পেশেন্টকে? আলট্রাসোনোগ্রাম করে আমরা পেশেন্টকে দেখতে চাচ্ছি যে তার সার্ভিক্সের লেন্থটা কেমন। হ্যাঁ, সার্ভিক্সের লেন্থটা কেমন, লেন্থ যদি দেখি যে সার্ভাইকাল লেন্থটা লেস দ্যান 2.5 সেন্টিমিটার হয়ে গেছে, তাহলে বুঝে নিতে হবে যে সার্ভিক্সটা এফেস্ট হয়ে গেছে। সার্ভিক্সের লেন্থটা কমে যাওয়া মানে আস্তে আস্তে এটা এখন ডাইলেটেশনের দিকে চলে যাবে, তাহলে পেশেন্ট কিন্তু লেবারে চলে যাচ্ছে। আচ্ছা, আর আর অন্যান্য জিনিস তো আমরা আলট্রাসোনোগ্রামে দেখবোই, যেমন আর কি দেখতে পারি আলট্রাসোনোগ্রামের সাথে আমাদের ফিটাসের লাই প্রেজেন্টেশন, অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম, তারপর প্লাসেন্টাল লোকালাইজেশন, এনি গ্রস কনজেনিটাল অ্যানোমালি, এগুলো তো দেখবোই, কিন্তু মেইনলি আমাদের সার্ভিক্সের লেন্থটা ইম্পর্টেন্ট প্রিটার্ম লেবারের বোঝার জন্য। আচ্ছা, আর কি টেস্ট করতে পারি? টেস্ট আমরা করতে পারি হচ্ছে ফিটাল ফাইব্রোনেক্টিন টেস্ট করতে পারি। এই টেস্টটা কি আসলে? এই টেস্টটা করলে যদি আমি দেখি টেস্টটা পজিটিভ এসেছে, তাহলে এটা খুব যে আপনাকে ইনফরমেশন দিবে যে হ্যাঁ পেশেন্ট লেবারে চলে গেছে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যদি নেগেটিভ আসে, তাহলে আপনি মোটামুটি প্রিডিক্ট করতে পারেন যে উইদিন 7 ডেজ পেশেন্টের লেবার পেইন উঠবে না বা পেশেন্ট প্রিটার্ম লেবারে যাবে না। এটা বেশি জরুরি, পজিটিভ থেকে নেগেটিভটা বেশি জরুরি। আচ্ছা, এখন আরেকটু ডিটেলস যদি আমরা জানতে চাই যে ফিটাল ফাইব্রোনেক্টিন আসলে জিনিসটা কি, এটা কি এমন ইম্পর্টেন্ট জিনিস যেটাতে আমরা বুঝে ফেলতে পারছি যে প্রিটার্ম লেবারে পেশেন্ট উইদিন 7 ডেজ যাচ্ছে কি যাচ্ছে না। আচ্ছা, এটা নিয়ে একটু আলোচনা করেছি। এটা এক ধরনের আপনার গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন মানে আমরা এটাকে এক ধরনের গ্লু বলতে পারি। গ্লুর ব্যাপারটা কি? এটা হচ্ছে ফিটাল মেমব্রেনটা, যে অ্যামনিওটিক মেমব্রেনটা আছে, মেমব্রেনটাকে আপনার ইউট্রাসের যে ওয়ালটা, ওয়ালের সাথে গ্লুর মতো করে আটকে রাখে। হ্যাঁ, এই গ্লাইকোপ্রোটিনটা ওয়ালটাকে, ওয়ালের সাথে ফিটাল মেমব্রেনটাকে গ্লুর মতো আটকে রাখে। যখন এই মেমব্রেনটা ওয়াল থেকে সেপারেট হয়ে যাবে, তখনই তো মেমব্রেন রাপচার হবে বা লেবার পেন উঠে যাবে। হ্যাঁ, সেপারেট হয়ে গেলেই তো লেবার পেন উঠে যাবে। তাহলে নর্মালি এটা সার্ভাইকোভাজানাল ডিসচার্জে আমরা বিফোর 22 উইকস এবং আফটার 37 উইকসে পাই, নর্মালি পাই 22 সপ্তাহ আগে, 37 সপ্তাহ পরে। কিন্তু যদি আপনি 24 থেকে 34 সপ্তাহের মধ্যে মোর দ্যান 50 ন্যানোগ্রাম/ml এটা পেয়ে যান, তাহলে বুঝতে হবে যে পেশেন্ট প্রিটার্ম লেবারে যেতে পারে। ঠিক আছে, তাহলে 24 থেকে 34 সপ্তাহের মধ্যে এটা আমাদের পাওয়ার কথা না সার্ভাইকোভাজানাল ডিসচার্জে, কিন্তু পেয়ে গেলে পেশেন্ট প্রিডিকশন হবে যে প্রিটার্ম লেবারে যেতে পারে। আর টেস্ট নেগেটিভ, ইট রিঅ্যাসুরস দ্যাট ডেলিভারি উইল নট বি অকার উইদিন নেক্সট 7 ডেজ। এটা আমরা আগেই বলেছি, নেগেটিভ হলে আমরা শিওর যে নেক্সট 7 ডেজ এর মধ্যে এর ডেলিভারি হচ্ছে না।
আচ্ছা, এখন যে রিস্ক ফ্যাক্টর গুলা বলেছিলাম, অনেকগুলা ইনফেকশন, ডায়াবেটিস, অনেক কিছু বলেছিলাম, সেগুলোর জন্য আমরা আলট্রাসোনোগ্রাম, ফিটাল ফাইব্রোমেট্রি টেস্ট করলাম, সাথে আরো কিছু রুটিন টেস্ট করব যে কজগুলো আমরা খুঁজে পাই কিনা। হ্যাঁ, সেগুলোর মধ্যে কি কি আছে? একটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ইউরিন আরএমই, সিএস, ব্লাড সুগার, সেরাম ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ রেনাল ফাংশন অনেক সময় রেনাল কন্ডিশন কম্প্রোমাইজ থাকলে তখন কিন্তু পেশেন্ট প্রিটার্ম লেবারে যায়। তারপরে একটা ইসিজিও করব। নর্মালি আমরা অবসে ইসিজি বলি না, কিন্তু এখানে বলবো, কারণ হার্ট ডিজিজ থাকলেও অনেক সময় পেশেন্ট প্রিটার্ম লেবারে যেতে পারে, এই জন্য ইসিজিটাও এখানে জরুরি। তাহলে আমাদের রুটিন যে টেস্টটা আমরা নর্মালি করি, তার মধ্যে দুটো আনকমন টেস্ট দেখেন আপু। এখানে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, যেটা আমাদের বডিতে ইনফেকশনটাকে বোঝায়, এবং ইনফেকশন থাকলে আমরা আগেও বলেছি যে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশনে পেশেন্ট প্রিটার্ম লেবারে যেতে পারে, এই জন্য এটা একটা আনকমন টেস্ট এখানে। এবং আর দুটো আনকমন টেস্টের মধ্যে একটা হচ্ছে সি রিঅ্যাক্টিভ সিরাম ক্রিয়েটিনিন, এবং সাথে ইসিজি, কারণ এই রেনাল ডিজিজ এবং হার্ট ডিজিজের জন্য পেশেন্ট প্রিটার্ম লেবারে যেতে পারে। তাহলে এই দুটো টেস্ট, তিনটা টেস্ট আপনারা মনে রাখবেন, এখানে কিন্তু এটা একটু অন্যরকম টেস্ট তিনটা। আচ্ছা, এরপর আমরা ম্যানেজমেন্টে আসি। ম্যানেজমেন্টের মধ্যে আমাদের কতগুলো হেডলাইন মাথায় রাখতে হবে, এবং সেই হেডলাইন অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটাকে সাজাতে হবে, যে কোনো ডিজিজ হোক, যাই হোক অপসের ক্ষেত্রে। প্রথমে একটা ম্যানেজমেন্টের প্রিন্সিপাল থাকবে, যে আপনি কোন প্রিন্সিপালে পেশেন্টটাকে ম্যানেজ করতে চাচ্ছেন। তারপর একটা জেনারেল ম্যানেজমেন্ট থাকবে। জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আপনার পরে পেশেন্টকে আপনি কি কাউন্সিলিং করবেন, কে চিকিৎসা করবে, পেশেন্ট কোথায় চিকিৎসা করবে, এবং জেনারেলি তাকে কি কি চিকিৎসা দিচ্ছেন। আর এরপরে থাকবে স্পেসিফিক ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে থাকবে হচ্ছে গিয়ে পেশেন্টের স্পেসিফিক এই ডিজিজ রিলেটেড আপনি কোনো চিকিৎসা দিতে চাচ্ছেন কিনা। এবং সর্বশেষ থাকবে আপনার অবস্টেট্রিক্যাল ম্যানেজমেন্ট। এবং অবস্টেট্রিক্যাল ম্যানেজমেন্ট আপনার শেষ হবে একদম কিন্তু আপনার প্রিপিরাম কন্ট্রাসেপশন ওইখানে যে শেষ হবে। ঠিক আছে, কারণ এটা আপনার সবসময় মাথায় রাখবেন, যে কোনো প্রশ্নই আসলে যদি আপনার এই প্যাটার্নে লিখেন, তাহলে ইনশাল্লাহ আর যাই হোক ফেল হবে না। ঠিক আছে, এই ছোট ছোট একটা দুটো কথা লিখতে পারলে এখনকার ম্যাডামরা কিন্তু মার্কস দিয়ে দেন, কারণ পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এখন ওই আগের মতো পাতার পর পাতা লিখতে হয় না, টু দা পয়েন্ট যদি আপনি একটু লিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ পাস হয়ে যাবে। আর এই হেডলাইন গুলো মাথায় রাখলে হবে কি, পরীক্ষার সময় এলোমেলো হবে না, সিকোয়েন্সটা সুন্দর করে থাকবে, পয়েন্ট গুলো মাথায় থাকবে। লেখাটা হয়তো বা আপনি লিখছেন, কিন্তু সিকোয়েন্সটা ঠিক থাকবে এবং কোনো লেখা মিস হবে না। তাহলে ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি কি বলেছি? প্রিন্সিপাল থাকবে, জেনারেল ম্যানেজমেন্ট থাকবে, স্পেশাল ম্যানেজমেন্ট থাকবে, এবং অবস্টেট্রিক ম্যানেজমেন্ট থাকবে। যেহেতু প্রিটার্ম লেবার এখানে আমাদেরকে ইন্ডিকেট করে দিয়েছে, এই জন্য স্পেসিফিক ম্যানেজমেন্ট আমি আলাদা করিনি, কিন্তু যে কোনো প্রশ্নের ক্ষেত্রে ডায়াবেটিস বলেন, থাইরয়েড ডিজিজ বলেন, বা যে কোনো ডিজিজ, মেডিকেল ডিসঅর্ডার হলে স্পেসিফিক ম্যানেজমেন্ট আর একটা আলাদা পয়েন্ট কিন্তু হবে। আচ্ছা, প্রিন্সিপাল আর ম্যানেজমেন্টের মধ্যে কি আছে? আমরা এই যেহেতু একটা প্রিটার্ম লেবারে বাচ্চাটা যাচ্ছে, মা যাচ্ছে, তাহলে বাচ্চাটা অবশ্যই প্রিম্যাচুর বের হবে। তাহলে আমরা চাই না যে কোনো বাত ট্রমা হোক, এবং আমরা চাই না বাচ্চার কোনো বাত অ্যাসফিক্সিয়া হোক, এবং এর জন্য পরবর্তীতে বাচ্চার কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ডেভেলপ করুক। মানে প্রিম্যাচুর ডেলিভারির জন্য যেন কোনো কমপ্লিকেশন না হয়, সেদিকে আমাদের প্রিন্সিপালটা থাকবে। এরপর আমরা চলে যাবো জেনারেল ম্যানেজমেন্টে। জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি করব? অবশ্যই আমরা অবস বলেন, গাইনি বলেন, ম্যানেজমেন্ট মানে কাউন্সিলিং, 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 কাউন্সিলিং। আমরা যেটা দেখি যে আমরা রোগীদের সাথে কথা বলি না, হ্যাঁ, কিছু বলি না, এটা আমাদের ডাক্তারদের একটা অনেক বড় বদনাম, সবসময় যুগ যুগ ধরে চলে আসছে। সবাই বলে যে ডাক্তাররা কথা বলে না। আর বিদেশিরা কেন ভালো, বিদেশি ডক্টররা কেন ভালো? তারা প্রচুর কথা বলেন, তারা প্রচুর কাউন্সিলিং করেন। এই জন্যই আমাদের লেখার প্যাটার্নের মধ্যে কাউন্সিলিংটা একদম এক নাম্বার এখন চলে আসছে। আমরা যাই লিখি না লিখি, আমরা কাউন্সিলিংটা লিখবই। হ্যাঁ, কাউন্সিলিং ছাড়া আমাদের কোনো ম্যানেজমেন্টের অ্যান্সার হবে না। তাহলে কাউন্সিলিং এর মধ্যে আমার কি কি থাকবে? কাউন্সিলিং এর মধ্যে আমার থাকবে যে তার ডায়াগনোসিসটা কি, অবশ্যই পেশেন্টের কি হয়েছে এটা তাকে জানাতে হবে। হ্যাঁ, এবং এই যে ডায়াগনোসিসটা হলো, হওয়ার পরে এই যে ট্রিটমেন্ট সে করবে, এখন করলে তার কেমন টাকা পয়সা খরচ হতে পারে, কস্ট থাকবে। এবং যে একটা প্রিম্যাচুর বেবি বের হবে, তাহলে অবশ্যই তার যে একটা এনআইসিইউ লাগবে, এই ব্যাপারটা তাকে অবশ্যই কাউন্সিলিং করতে হবে। কথা নেই বার্তা নেই, হুট করে একটা বেবি হলো, তখন বাচ্চাটাকে নিয়ে বললেন যাও এখন এনআইসিইউ তে নিয়ে যাও, আমাদের এখানে এনআইসিইউ নাই, তাহলে তো হলো না। এগুলো আগে থেকে তাকে সব জানিয়ে দিতে হবে যে আপনার এরকম একটা, আপনার স্ত্রী বা আপনার বোনের এরকম নর্মাল ডেলিভারি হয়ে যাচ্ছে, এবং এটা সময়ের অনেক আগে হয়ে যাচ্ছে, এতে এত খরচ হবে, এবং বাচ্চার কিন্তু এনআইসিইউ লাগতে পারে। এই সব কিছু তাকে বলে নিতে হবে। আচ্ছা, জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আমি আরেকটা পয়েন্ট বলেছি, মাল্টি ডিসিপ্লিন একটা অ্যাপ্রোচ থাকবে। আমরা কোনো চিকিৎসা এখন আর একা একা করবো না, আমি সব জানতা সব জেনারেলি হব না, আমি সব জানি আমি একাই সব করব না, তা না।
অবশ্যই যেহেতু একটা প্রিম্যাচুর বেবি বের হবে, আমি তো গাইনোকোলজিস্ট আছি, অবস্টেট্রিশিয়ান আছি, সাথে আমার একটা নিওনাটোলজিস্ট অবশ্যই থাকতে হবে যে বাচ্চাটাকে ম্যানেজ করবে, হ্যাঁ, যে বাচ্চাটার পরবর্তী আর যা যে চিকিৎসা লাগে সেগুলো সে দিবে। আচ্ছা, যেই বাচ্চার এনআইসিইউ লাগবে, যে বাচ্চার নিওনাটোলজিস্ট লাগবে, অবশ্যই এই ট্রিটমেন্টটা কোনো হেলথ কমপ্লেক্সে বা কোনো নর্মাল জায়গায় করা যাবে না, টারশিয়ারি কেয়ার সেন্টারে করতে হবে যেখানে এনআইসিইউ ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। তাহলে এই কথাগুলো সবসময় আপনার ম্যানেজমেন্টের মধ্যে যদি থাকে, এবং এটা হোক গদবাঁধা কথা, যেটা যদি আপনি সব অ্যান্সারের মধ্যে এরকম একটা পয়েন্ট পয়েন্ট করে দিয়ে দিতে পারেন, দেখেন আপনার খাতাটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে, আপনার কিন্তু ম্যাডাম আপনার প্রতি ইমপ্রেসড হয়ে যাচ্ছে, এবং আপনার মার্কিংটাও কিন্তু ভালো হবে। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে স্পেসিফিক ম্যানেজমেন্টে আসি। একটা প্রিটার্ম লেবারের ক্ষেত্রে আমরা আর কি কি স্পেসিফিক চিকিৎসা করি? যেহেতু মহিলাটা অনেক আগেই ডেলিভারি হয়ে যাচ্ছে, সময়ের অনেক আগে, তাহলে আমরা জানি এখানে স্টেরয়েডের একটা রোল আছে। সেটা হতে পারে বিটামিথাসন, সেটা হতে পারে ডেক্সামিথাসন। হ্যাঁ, তো আমাদের আরসোজি বলেছে বিটামিথাসন ইজ দ্য চয়েস অফ ড্রাগ। তাহলে বিটামিথাসনটা যদিও আমাদের দেশে পাওয়া যায় না বা আমরা প্র্যাকটিস করি না, তারপরেও এটা ড্রাগ অফ চয়েস, তাহলে এটা অবশ্যই আমাদেরকে লিখতে হবে। কিভাবে লিখবো? বিটামিথাসনের ডোজটা খুবই সহজ, এই জন্য এটা চট করে আমরা সবসময় চেষ্টা করব যে যে ড্রাগ গুলা খুবই কমন ড্রাগ এবং যেগুলো ডোজ মোটামুটি মুখস্থ থাকার মতো, এগুলো ডোজ সহ আমরা ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই লিখবো। হ্যাঁ, তাহলে ডোজটা কি? ডোজটা হচ্ছে 12 মিলিগ্রাম আইএম 24 আওয়ার্স অ্যাপার্ট ফর 2 ডোজেস। তাহলে 24 ঘন্টা অ্যাপার্টে আমরা 2টা ডোজ দিব, 12 মিলিগ্রাম দিব। আচ্ছা, আর কি দিতে পারি? আমরা ডেক্সামেথাসন দিতে পারি, যেটা 6 মিলিগ্রাম আইএম এভরি 12 আওয়ার্স ফর 4 ডোজেস। হ্যাঁ, তাহলে এটাও আমরা দিতে পারি, কিন্তু ড্রাগ অফ চয়েস বিটামিথাসন। ডিউরেশন কেমন? যদি তার ডেলিভারি 24 থেকে 34 সপ্তাহের মধ্যে হয়ে যাচ্ছে, তাহলে এই সময় অবশ্যই আমাকে স্টেরয়েড দিতে হবে তার। আচ্ছা, কেন দিচ্ছি? আমরা দিচ্ছি কিন্তু লাং ম্যাচুরেশনের জন্য দিচ্ছি। আমরা জানি নর্মালি 34 সপ্তাহ আগে লাং ম্যাচুর হয় না, এই জন্য 34 সপ্তাহ পর্যন্ত আমরা অবশ্যই স্টেরয়েড ইনজেকশন দিব। কিন্তু আমাদেরকে আবার আরসোজি বলেছে আপ টু 36 উইকস পর্যন্ত এই স্টেরয়েড ইনজেকশনটাকে কনসিডার করা যায়। তাহলে অবশ্যই 34 সপ্তাহের মধ্যে দিতেই হবে, এটা 36 উইকস পর্যন্ত দেয়া যায়। আচ্ছা, তাহলে কেন দিব? আমি বলেছি যে এটা অবশ্যই দিতে হবে বাচ্চার লাং ম্যাচুরেশনের জন্য। আচ্ছা, লাং ম্যাচুর হলে আমাদের কি সুবিধা? লাং ম্যাচুর হলে আমাদের সুবিধা, বাচ্চার রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা হবে না, ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ হবে না, নেক্রোটাইজিং এন্টারকলাইটিসটা হবে না, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিয়াস থাকবে না। তাহলে এই ফ্যাসিলিটিগুলো পাওয়ার জন্য আমরা তাকে স্টেরয়েড ইনজেকশন দিচ্ছি। আচ্ছা, অনেক আপুরা জানতে চান বা অনেক ম্যাডামরাও জানতে চান যে তাকে মনে করেন আপনি 30 সপ্তাহ আপনার কাছে পেশেন্ট এসেছে, 30 সপ্তাহ আসার পরে আপনি তাকে স্টেরয়েড ইনজেকশন দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে কোনো কারণে মনে করেন যে তার ডেলিভারি হয় নাই, বাচ্চাটা কন্টিনিউ হয়ে গেছে, এখন আপনার কাছে আবার 34 বা 35 সপ্তাহ এসেছে, এখন আবার মনে করেন 35 সপ্তাহ হলেও তো সেটা প্রিটার্ম লেবার, যদি ডেলিভারি ব্যথা উঠে থাকে, তাহলে এখন কি আবার তাকে আবার স্টেরয়েড ইনজেকশন দিবেন কিনা? হ্যাঁ, এই প্রশ্নটা ম্যাডামদের খুবই ফেভারিট প্রশ্ন, এবং এটা যদি প্রিটার্ম লেবার আপনার কেস পড়ে অবশ্যই জিজ্ঞেস করবে, বা এখন এসিকিউর ইয়েতে আপনার এটা কিন্তু এসিকিউতেও চলে আসতে পারে, আপনি আর দিবেন কিনা। হ্যাঁ, আমরা দিতে পারি, যেটাকে রেস্কিউ থেরাপি বলে। সেটা আমরা কিভাবে দিব? সেটা আমরা দিব হচ্ছে গিয়ে, যদি আপনার 34 সপ্তাহ আগে দেয়া হয়ে থাকে, when her first course was given more than 2 weeks earlier। হ্যাঁ, যদি আপনার কাছে এখন এসে থাকে পেশেন্ট যে তার 34 সপ্তাহ আগে দিয়েছিলেন, অথবা এখন তার কি হয়েছে যে দিয়েছেন সেটা 2 সপ্তাহ হয়ে গেছে, তাহলে আপনি কিন্তু আবার তাকে একটা রেস্কিউ থেরাপি দিতে পারেন। রেস্কিউ বানানটা, আচ্ছা, রেস্কিউ থেরাপি কিন্তু আবার দিতে পারেন। আচ্ছা, নর্মালি আমরা জানি যে স্টেরয়েড ইনজেকশন দিলে এটা বেস্ট কাজ করতে সময় লাগে 7 দিন, আর যদি 2 সপ্তাহ আগে দেওয়া হয়ে থাকে তাহলে আবার এখন আবার দেয়া যাবে। আচ্ছা, এই যে স্টেরয়েড ইনজেকশন দিলেন, এর কি কোনো শুধু সুবিধাই আছে, কোনো অসুবিধা নেই? অবশ্যই কিছু কমপ্লিকেশনও হতে পারে স্টেরয়েড ইনজেকশন দিলে। কি কি কমপ্লিকেশন হতে পারে? একটা হতে পারে, যদি কার বডিতে ইনফেকশন থাকে সেটা ফ্লেয়ার আপ হতে পারে। যদি সে ডায়াবেটিক মাদার হয় তাহলে তার কিন্তু ব্লাড সুগার ধাম করে বেড়ে যাবে, তখন কিন্তু ইনসুলিনের ডোজটা আপনাকে রিঅ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, অনেক সময় স্টেরয়েড ইনজেকশন দিলে যেটা হয়, বাচ্চা কিন্তু নড়াচড়া বন্ধ করে দেয়, অনেক মারা এসে বলে যে কি একটা ইনজেকশন দিয়েছেন তারপর বাচ্চা নড়াচড়া কমে গেছে, এটাও কিন্তু হতে পারে। হ্যাঁ, তাহলে ট্রানজিট রিডাকশন অফ দা ফিটাল ব্রেদিং অ্যান্ড বডি মুভমেন্টস হতে পারে। আর কি হতে পারে? ট্রানজিট ইনক্রিজ ইন দ্য ডাব্লিউবিসি কাউন্ট ফর 48 আওয়ার্স। তাহলে ডাব্লিউবিসি কাউন্টটাও কিন্তু বেড়ে যেতে পারে। আচ্ছা, এখন নেক্সট আপনার কথা আসবে টোকোলাইটিক। টোকোলাইটিকটা কি? টোকোলাইটিকটা হচ্ছে কি, ইউটারাসটাকে কুইসেন্ট করার চেষ্টা করবে। হ্যাঁ, তা লেবার পেন উঠেছে, কুইসেন্ট করার চেষ্টা করবে। আমরা কিন্তু কখনোই বলছি না যে টোকোলাইটিক দিয়ে লেবার পেনটা কিন্তু স্টপ করানো সম্ভব।
অনেক ক্ষেত্রে সম্ভব না। টোকোলাইটিকটা শুধুমাত্র কিন্তু আমরা দিচ্ছি স্টেরয়েড ইনজেকশনের ডোজটা যাতে আমরা শেষ করতে পারি, ওই টাইমটা যাতে আমরা পাই, এই জন্যই আমরা টোকোলাইটিক দিচ্ছি। অনেক সময় টোকোলাইটিক দিয়ে কারণ লিভার পেন স্টপ স্টপ করলে কিন্তু অনেক সময় তার কিন্তু ইনফেকশনের চান্স বেড়ে যায়। যদি তার প্রম থাকে তাহলে কিন্তু কোরিয়ামিটিস হওয়ার চান্সটা বেড়ে যায়। এই জন্য আমরা কিন্তু টোকোলাইটিকের ডোজটা শুধুমাত্র দিব স্টেরয়েড ইনজেকশনের ডোজটা কমপ্লিট হওয়ার জন্য। দিলে আমরা কি দিব? টোকোলাইটিক, আমাদের ড্রাগ অফ চয়েস নিফিডিপিন। অনেক জায়গায় আরো অনেক ড্রাগ চয়েস করে, কিন্তু এটা আমাদের নিফিডিপিনটা ড্রাগ অফ চয়েস। ওকে, ডোজটা কেমন হবে? ডোজটা হবে হচ্ছে গিয়ে 10 থেকে 30 মিলিগ্রাম স্ট্যাট, ফলোড বাই 10 to 20 মিলিগ্রাম 4 to 8 আওয়ারলি ফর 48 আওয়ার্স। দেখেন আপু 48 আওয়ার্স পর্যন্তই আমরা দিচ্ছি, কারণ আমাদের স্টেরয়েড ডোজটা বিটামিথাসনটা 48 আওয়ার্স এর মধ্যেই শেষ হয়ে যাবে। আচ্ছা, এর গোলটা কি? গোলটা আমরা বলে ফেলেছি, সেটা হচ্ছে টু ডিলে দ্য ডেলিভারি অ্যাটলিস্ট ফর 48 আওয়ার্স ফর স্টেরয়েড থেরাপি। এবং যদি কোনো বাচ্চাকে মাকে আমরা মনে করি যে আমরা এই প্রাইমারি লেভেল থেকে টারশিয়ারি লেভেল ট্রান্সফার করব, এই ট্রান্সফার সময়টা যাতে পাই এই নিউট্রো ট্রান্সফারের, এই জন্য আমরা এই সময়টা নেওয়ার জন্য হচ্ছে কি আমরা টোকোলাইটিক দিয়ে থাকি। আচ্ছা, টোকোলাইটিকের কন্ট্রাইন্ডিকেশন আছে কিছু। কখনো কখনো টোকোলাইটিক আমরা একেবারেই দিতে পারবো না। সেটা কোথায় কোথায়? সেটা হচ্ছে গিয়ে যদি কারো সার্ভাইকাল ডাইলেশন মোর দ্যান 4 সেন্টিমিটার হয়ে যায়, তখন আমরা টোকোলাইটিক দিতে পারবো না। কোরিয়ামিটিস থাকলে দিতে পারবো না, আনকন্ট্রোল ডায়াবেটিস মেল্টাস থাকলে দিব না, ফিটাল ডিস্ট্রেস থাকলে দিব না, এবং প্রেগনেন্সি মোর দ্যান 34 উইকস যদি হয়ে যায়, এসব ক্ষেত্রে আমরা টোকোলাইটিক কিন্তু দিব না। আচ্ছা, প্রিটার্ম লেবারে ম্যানেজমেন্ট করতে গেলে এখানে কিন্তু আর একটা জিনিস খুব চলে আসে স্টেরয়েড টোকোলাইটিকের পরে, সেটা হচ্ছে নিউরো প্রোটেকশন। নিউরো প্রোটেকশনের জন্য আমাদের কিছু করতে হবে কিনা, প্রিম্যাচুর বেবি এই নিউরো প্রোটেকশনের জন্য আমরা কিছু করতে পারি কিনা? হ্যাঁ, আমরা তাকে ম্যাগনেসিয়াম সালফেট ইনজেকশন দিতে পারি। ম্যাগনেসিয়াম সালফেটটা আমরা দিব তাকে 24 থেকে 32 সপ্তাহের মধ্যে। হ্যাঁ, এই মধ্যে যদি তার লেবার পেন উঠে থাকে, তাহলে এই সময় আমরা তাকে ম্যাক্সালফ দিব। ম্যাক্সালফের ডোজটা আমাদের যেমন আমরা প্রিক্লামশাতে বা এক্লামশাতে দিয়ে থাকি সেরকমই ডোজটা হবে। ডোজটা কেমন? 4 গ্রাম আইভি স্ট্যাট ফলোড বাই 1 গ্রাম পার আওয়ার ফর 24 আওয়ার্স অর ডেলিভারি, হুইচ ওয়ান ইজ আর্লিয়ার? আপু, এটা ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ, তারপর হচ্ছে নিফিডিপিনের ডোজ, আগে স্টেরয়েডের ডোজ বলেছি, এগুলো একদম ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে ফেলবেন এখন থেকেই। দরকার হলে বইয়ের উপরে বড় করে লিখে রাখবেন, বা আলাদা একটা নোট খাতা বানালে সেখানে এই 3টা ড্রাগের ডোজ লিখে রাখবেন, কারণ এটা কিন্তু আপনার হাটে মাঠে ঘাটে সব জায়গায় লাগবে, এবং যেখানে লাগবে এটা অবশ্যই ডোজ সহই আপনাকে লিখতে হবে, কারণ এটা এতই কমন একটা জিনিস। যদি আপনি ডোজ না লেখেন তাহলে অন্যের খাতা থেকে আপনার খাতাটা কিন্তু একটু পিছিয়ে যাবে, কারণ অনেকেই ডোজ লিখবে আর আপনি না লিখলে তো আপনার খাতাটা ম্যাডামদের অত পছন্দ হবে না। আচ্ছা, এই সময় তাহলে আমি টোকোলাটিকটা এই ম্যাগনেসিয়াম সালফেটটা দিলাম তার নিউরো প্রোটেকশনের জন্য। আচ্ছা, নিউরো প্রোটেকশন হলো। এরপর আর কি করতে পারি? যদি পেশেন্ট লেবারে চলে যায়, একদম মানে এস্টাবলিশ লেবার পেনে চলে যায়, তাহলে আমরা জিবিএস প্রোফাইলেটিকের জন্য ইঞ্জেকশন পেনিসিলিন একটা সিঙ্গেল ডোজ কিন্তু দিতে পারি পেশেন্টকে। তাহলে অ্যান্টিবায়োটিক দিলাম। এরপরে আমরা কি করব? এরপরে তাকে আমরা অবস্টেট্রিক ম্যানেজমেন্টে চলে যাব। অবস্টেট্রিক ম্যানেজমেন্ট কিভাবে করা হয় একটা প্রিটার্ম লেবারের বেবিকে? সেখানে আমাদের অবশ্যই পেশেন্টকে বেড রেস্টে রাখতে হবে। অন্য লেবার পেনে যেমন আমরা বলি হাঁটাহাঁটি করবেন, কিন্তু এখানে অবশ্যই বলতে হবে বেড রেস্টে থাকতে হবে। তাকে এডুকুয়েট হাইড্রেট করে রাখতে হবে। যদি অ্যানালজেসিক লাগে তাহলে লেবার অ্যানালজেসিয়া দিতে হবে, এবং পুরো লেবারটা আমরা কিন্তু মনিটর করতে হবে পার্টোগ্রাফের মাধ্যমে। এটাও বলতে পারেন, বা হচ্ছে গিয়ে এখন কিন্তু এসেছে আপনার হুম প্যারাগ্রাফটাকে এখন কিন্তু মডিফাই করেছে, সেটাও আপনারা বলতে পারেন। আচ্ছা, এছাড়া যদি পেশেন্ট এখন সেকেন্ড স্টেজ অফ লেবারে চলে যায়, তাহলে কি করবেন? সেকেন্ড স্টেজ অফ লেবারে চলে গেলে, সেকেন্ড স্টেজ অফ লেবার যেহেতু প্রিটার্ম বেবি, হ্যাঁ, প্রিটার্ম বেবি আমরা চাই না কোনো রকম মাথায় হচ্ছে গিয়ে আপনার আঘাত পাক। যদি কোনো রকম মাথায় আঘাত পায় তাহলে এটা কিন্তু সারা জীবনের জন্য শেষ। এই জন্য অবশ্যই যদি মনে হয় যে লেবারটা প্রলং হচ্ছে এবং ডিলে হচ্ছে, তাহলে কিন্তু আমরা অবশ্যই কাটশট করতে হবে, এবং সেটা ফরসেপ দিয়ে। কখনই কিন্তু আমরা এখানে ভেন্টোস বলবো না, হ্যাঁ, কারণ তার মাথার তো ফন্টানিটি এমনিতে সফট থাকে। এই এই অবস্থায় যদি আপনি ভেন্টোস ইউজ করেন তাহলে কিন্তু বাচ্চা শেষ। এই জন্য এখানে অবশ্যই বলতে হবে সেফ একটা কেস। ফরসেপটা একটা সেফ একটা কেসের মধ্যে মাথাটা থাকবে, যাতে কোনো রকম বাচ্চা কোনো মাথায় আঘাত না পায়। তাহলে কাটশাট করতে গেলে অবশ্যই ফরসেপ দিয়ে করতে হবে। আর যদি এপিসিওটমি মনে হয় লাগে, যদি প্রয়োজন হয় তাহলে দিব, কিন্তু এখন কিন্তু আমরা এপিসিওটমি এনকারেজ করি না। যদি প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু দিতে পারেন। আচ্ছা,
ঠিক আছে। এবার একটা ছোট্ট বাচ্চা বের হবে, তো আমরা তো চাইবো যে বাচ্চা ভ্যাজানালি ডেলিভার হোক, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনার ভ্যাজানাল ডেলিভার না করে কিন্তু সেন্সেশনও লাগতে পারে, তাই না? ছোট বাচ্চা তারপর সেন্সেশন লাগতে পারে, সেটা কোন কোন ক্ষেত্রে? সেটার জন্য আপনার একটা হচ্ছে যদি বাচ্চা ম্যাল প্রেজেন্টেশন থাকে, যদি মায়ের প্রেমিসিস সেন্সেশন থাকে, অথবা যদি ফিটাল ডিস্ট্রেস থাকে বাচ্চার। যদি ফিটাল ডিস্ট্রেস থাকে তাহলে তো আমি অনেকক্ষণ দেরি করে বাচ্চাকে ডেলিভারি করতে পারবো না। ম্যাল প্রেজেন্টেশন থাকলেও তো আমি নর্মাল ডেলিভারি করাটা ডিফিকাল্ট ডিফিকাল্ট ইন এ সেন্স, কারণ অনেক বেশি টাইম লাগবে এবং বাচ্চার মাথায় আঘাত লাগতে পারে। আর সেন্সেশন থাকলেও তো আমরা এইসব ক্ষেত্রে কিন্তু অত বেশি ভিভ্যাকের জন্য ট্রাই করব না, হ্যাঁ। কারণ নর্মালি পিটাম বেবি দেখা যায় প্রেজেন্টেশনটা ঠিক থাকে না, হ্যাঁ। তখন কিন্তু ওই যে ভিভ্যাক ট্রাই করলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না, আলটিমেটলি কিন্তু বাচ্চা খারাপ হয়ে যাবে। এই জন্য এইসব ইন্ডিকেশনের ক্ষেত্রে আমরা সেন্সেশন করতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এত প্রিটার্ম লেবার বলছি, আমরা কি এটাকে প্রিভেন্ট করতে পারতাম না? প্রিটার্ম লেবার পেশেন্ট গেলে কি আমরা প্রিভেন্ট করা যায় না? বা আগে থেকে কি কোনো কিছু করা যায় না? অবশ্যই করা যায়। প্রিটার্ম লেবার প্রিভেন্ট করা যায়। সেক্ষেত্রে আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি প্রিভেনশন হিসেবে ভাগ করতে পারি। প্রাইমারি প্রিভেনশন কোনগুলা? প্রাইমারি প্রিভেনশন হচ্ছে যদি কারো রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে এটাকে আমরা মডিফাই করতে পারি। আমরা আগে যে কজগুলো বলেছি বা জেনেছি সেটাকে আমরা মডিফাই করতে পারি। তাকে আমরা আগে থেকে মাইক্রোনাস প্রজেস্টেরন প্রেসক্রাইব করতে পারি। যদি কারো সার্ভাইকাল ইনকম্পিটেন্স থাকে তাহলে আমরা আগে থেকে সার্ভাইকাল সার্কুলাস অপারেশন করে দিতে পারি। তাহলে এই কাজগুলো করে আমরা প্রাইমারি প্রিভেনশন করতে পারি। কিন্তু তারপরেও হলো না, হ্যাঁ, পেশেন্ট লেবারে চলে যাচ্ছে, তাহলে আমরা সেকেন্ডারি প্রিভেনশন করতে পারি। সেকেন্ডারি প্রিভেনশনটা কি? যদি আমরা আর্লি ডায়াগনোসিস করে তাকে ম্যানেজ করতে পারি তাহলে মা বাচ্চা দুজনেই ভালো থাকবে, তাহলে এটা আমার সেকেন্ডারি প্রিভেনশন হতে পারে। আর টারশিয়ারি প্রিভেনশন হচ্ছে পেশেন্ট একেবারে লেবারে চলেই গেছে, হ্যাঁ, একদম লেবার পেন উঠেই গেছে, বাচ্চা হয়েই যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের টারশিয়ারি প্রিভেনশন মানে হচ্ছে যে আমি এমন কিছু কাজ করবো যাতে অ্যাটলিস্ট কমপ্লিকেশন গুলো কম হয়, হ্যাঁ, বাচ্চা মায়ের দুজনের কমপ্লিকেশন যাতে কম হয়, সেটা আমাদের টারশিয়ারি প্রিভেনশন। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আচ্ছা, এটা একটা লেখা চলে এসছে, এটা কিছু নাই। আচ্ছা, প্রিটার্ম লেবারে যদি আপনি ডিডি বলতে চান, কারণ আপনার কাছে 34 উইকসে ব্যথা নিয়ে আসছে, কন্ট্রাকশন নিয়ে আসছে, তাহলে ডিডি বললে কিন্তু আপনার মাথায় দুটো জিনিস আসতে হবে। একটা হচ্ছে এটা ফলস লেবার পেইন হতে পারে, আর হচ্ছে গিয়ে ইউটিআই হতে পারে, হ্যাঁ, ইউটিআই ইনফেকশনের জন্য কিন্তু আপনার তলপেটে ব্যথা হতে পারে। আচ্ছা, ফলস লেবার পেইন আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন প্রিটার্ম লেবার থেকে? ফলস লেবার পেইনটা আমরা আগে যেমন বলেছিলাম প্রত্যেক ঘন্টায় 8টা বা তার থেকে বেশি কন্ট্রাকশন আসবে, কিন্তু ফলস লেবার পেনে এরকম কোনো ইফেক্টিভ কন্ট্রাকশন থাকবে না। আচ্ছা, তারপর প্রিটার্ম লেবার আমরা বলেছিলাম যেমন সার্ভিসের ডায়ালটেশন হবে লেবার পেনের সাথে সাথে, কিন্তু ফলস লেবার পেনে কোনো সার্ভিকের ডায়ালটেশন হবে না। তারপরে ফিটাল ফাইব্রোনেক্টিনটাও কিন্তু এখানে আমরা নেগেটিভ পাবো। আর যদি আমরা আলট্রাসোনোগ্রাম করি সেখানেও দেখবো সার্ভাইকাল লিনটা more than 2.5 সেন্টিমিটার। তাহলে এই জিনিসগুলো যদি পাই তাহলে আমরা বুঝে যাবো যে এটা ফলস লেবার পেইন, আর এটা এভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে প্রিটার্ম লেবার মোটামুটি আপু ছোট একটা টপিকস আমরা পড়ে ফেললাম। প্রিটার্ম লেবার থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, অথবা যদি এখন না করেন তাহলে আপনার চ্যাট বক্সে দিয়ে রাখতে পারেন, আমরা পরবর্তী সময় অ্যান্সার করার চেষ্টা করব। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা প্রমে চলে যাব। আর আজকে টপিকস গুলো আমাদের 4টা হলেও কথা অনেক, হ্যাঁ। ঠিক আছে আপুরা, আপনাদের কোনো কোশ্চিন থাকলে আপনারা চ্যাট বক্সে দিয়ে রাখবেন। আম, তাহলে আমরা পরবর্তী সময় কোশ্চিনগুলো অ্যান্সার করার চেষ্টা করব। আচ্ছা, প্রমে চলে যাই। তাহলে প্রমেও আবারও সে প্রথমে আমাদের ডেফিনেশনটা লাগবে। ডেফিনেশনটা কি? প্রম হচ্ছে গিয়ে spontaneous rupture of the membrane anytime beyond 24th week of pregnancy but before the onset of the labor is called pre-labor rupture of the membrane। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো যে এখন কিন্তু আপু আমরা কিন্তু 28 উইকস এখন আর বলছি না, আমাদের বই খাতার মধ্যে কিন্তু 24 উইকস চলে এসেছে। তাহলে আমরা 24 উইকস থেকেই বলবো, হ্যাঁ। তাহলে ব্যাপারটা কি হলো? 24 উইকস এর পর থেকে লেবার পেন ওঠার আগ পর্যন্ত যে কোনো সময় যদি মেমব্রেন রাপচার হয়ে যায়, পানি ভেঙে যায়, তাহলে কিন্তু আমরা তাকে প্রম বলছি। প্রম দুই রকম হতে পারে। একটা হতে পারে যে রাপচার অকার বিফোর 37 উইক বাট বিফোর দ্য onset of the liver, sorry, rupture occur beyond 37 week but before the onset of the labor pain is called term prom। মানে 37 উইকস এর পরে
ভেঙেছে কিন্তু লেবার পেন ওঠার আগে, তাহলে 37 উইকস এর পরে কিন্তু লেবার পেন ওঠার আগে যদি হয় তাহলে সেটা টার্ম প্রম হবে, আর 37 উইকস এর আগে যদি হয় তাহলে সেগুলো হবে প্রি টার্ম প্রম। আচ্ছা, আর প্রলং রাপচার মেমব্রেন কখন বলে? যদি 24 আওয়ার্স এর বেশি টাইম ধরে এটা যদি রাপচার হয়ে থাকে তাহলে সেটাকে প্রলং রাপচার অফ মেমব্রেন বলে। আচ্ছা, এর ইনসিডেন্স কত? প্রিটার্ম লেবারের মতোই এটার ইনসিডেন্স 10%। রিস্ক ফ্যাক্টর কিন্তু অলমোস্ট সেম। হ্যাঁ, প্রিটার্ম লেবারও যেগুলো রিস্ক ফ্যাক্টর ছিল এখানেও অলমোস্ট সেম, কিন্তু আমরা কতগুলো ইম্পর্টেন্ট গুলো হাইলাইট করেছি। সেগুলো কি? জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, পলিহাইড্রামনিউজ, মাল্টিপল প্রেগনেন্সি, low socio-economic condition, low BMI, history of prior prom, history of preterm labor। আচ্ছা, তাহলে এখানে হয় কি, কেন আসলে প্রম হচ্ছে? ব্যাপারটা হচ্ছে এখানে প্যাথোজেনেসিস, সেটা ব্যাপারটা কি? ইনকেস অ্যাপোপ্টোসিস অফ ফিটাল মেমব্রেন, increased degradation of the amniotic membrane collagenase by protease, matrix, metalloproteinase, ফলিং ইনফেকশন, রিলিজ অফ সাইটোকাইনস, ব্যাপারটা সেই একই। এই যে পলিহাইড্রামনিউজ বা ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনে যে আমরা প্যাথোজেনেসিস দেখেছি সেটাই। যদি আপনার গ্যাপ জাংশন বেড়ে যায়, পোস্টাকনাস সিনথেসিস সিক্রেশন বেড়ে যায়, এদিকে ইনফেকশনের জন্য যদি আপনার ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলো বের হয়ে যায়, তাহলে সবাই কিন্তু কি করবে? আলটিমেটলি আপনার মেমব্রেনের যে টেনসাইল যে স্ট্রেংথটা ছিল এটাকে কমিয়ে দিবে এবং মেমব্রেনটাকে কিন্তু ভঙ্গুর করে ফেলবে। তো আলটিমেটলি এই কন্ডিশন যদি হয় তাহলে যে কোনো সময় কিন্তু রাপচার মেমব্রেন হয়ে যাবে। এরপরে আমরা দেখি যে প্রম যদি হয় তাহলে অসুবিধাটা কি। হ্যাঁ, প্রম হলে মায়ের কিছু সমস্যা হতে পারে, সাথে হচ্ছে গিয়ে বাচ্চারও কিছু সমস্যা হতে পারে। মায়ের কি হতে পারে? মায়ের হতে পারে যদি প্রলং রাপচার অফ মেমব্রেন থাকে, 24 ঘন্টার বেশি যদি রাপচার মেমব্রেন থাকে তাহলে প্রলং রাপচার মেমব্রেন বলবো। এক্ষেত্রে কিন্তু কোরিও অ্যামনিটিস হয়ে যেতে পারে। যদি ম্যাল প্রেজেন্টেশন থাকে তাহলে এই জন্য কিন্তু কট প্রলাপস হয়ে যেতে পারে। এবং যদি পলিহাইড্রামনিউজ থাকে, প্রিএক্লাম্পসিয়া থাকে, তাহলে এই রাপচার মেমব্রেনের জন্য কিন্তু অনেক সময় অ্যাব্রপশন প্লাসেন্টাও হয়ে যেতে পারে। তাহলে এই তিনটে আমাদের মেইন কজ। আপনি যতক্ষণ না কোরিও অ্যামনিটিস বলছেন কজের মধ্যে, ততক্ষণ কিন্তু আপনাকে ম্যাডামরা হাজারটা কজ বললেও কিন্তু আপনাকে ছাড়বে না। তাহলে প্রমের 1 নাম্বার হচ্ছে গিয়ে কমপ্লিকেশন হচ্ছে গিয়ে কোরিও অ্যামনিটিস, এটাকে আপনাকে বলতেই হবে। আচ্ছা, বাচ্চার কি হতে পারে? বাচ্চার 30 থেকে 40% প্রম রেসপন্সিবল ফর দ্য প্রিটার্ম লেবার। তাহলে প্রিটার্ম লেবার হলে একটা প্রিম্যাচুর বেবি ডেলিভারি হবে। একটা প্রিম্যাচুর বেবি যে ডেলিভারি হয়, একটা প্রিম্যাচুর বেবির যতগুলো কমপ্লিকেশন হতে পারে সবকিছু এই প্রমে হবে। এবং আর্লি অনসেট নিউরোনাল সেপ্টিসেমিয়াও ডেভেলপ করে যেতে পারে। তাহলে একটা প্রিম্যাচুর বেবি কমপ্লিকেশন কি হতে পারে? আমরা জানি প্রিম্যাচুর বেবির কমপ্লিকেশনের মধ্যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কমপ্লিকেশন হতে পারে, কিন্তু এর মধ্যে এগুলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেগুলা কি? একটা হচ্ছে প্রি রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, নেক্রোটাইজিং এন্টারকলাইটিস, সেরিব্রাল পলসি, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ এবং নিউরোনাল সেপ্টিসেমিয়া। তাহলে এগুলা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ প্রিম্যাচুর বেবি। এছাড়া আরো অনেকগুলো কমপ্লিকেশন আছে, এগুলো আপনারা বই থেকে মুখস্থ করে ফেলবেন। এবার আসি আমরা ইভালুয়েশনে। আগেও বলেছি ইভালুয়েশন মানে হিস্ট্রি, এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন। তাহলে আমরা হিস্ট্রিতে আসি। হিস্ট্রিতে মা কি বলবে? হিস্ট্রিতে মা দুটো কথা বলতে পারে। একটা বলতে পারে যে সাডেন গাশ অফ ফ্লুইড পারভাজানালি বের হয়েছে, অথবা বলতে পারে স্লো লিকেজ অফ ফ্লুইড। এই দুটো কথাই মা বলতে পারে। আচ্ছা, যদি আমরা এক্সামিনেশন করি, যদি কোরিও অ্যামনিটিস না হয় তাহলে জেনারেল এক্সামিনেশনে কোনো চেঞ্জ আমরা পাবো না। তাহলে আমরা সরাসরি চলে যাব হচ্ছে কি পার স্পেকুলাম এক্সামিনেশনে। কারণ পার অ্যাবডোমেনে তো আমরা কোনো ফাইন্ডিং কিছু পাবো না। যদি অনেক ফ্লুইড ভেঙে যায়, অনেক ফ্লুইড চলে যায়, তাহলে পার অ্যাবডোমেনালি হয়তো বা সিম্ফাসের ফানেল হাইটটা আমরা কম পাবো। আদারওয়াইজ নর্মালি এত ফ্লুইড ভাঙার সুযোগ থাকে না, তার আগেই পেশেন্ট ডক্টরস এর কাছে চলে আসে। তো এই জন্য পার অ্যাবডোমেনে অনেক বেশি চেঞ্জ আমরা পাবো না। আমরা পার স্পেকুলাম এক্সামিনেশনে চলে যাব। পার স্পেকুলাম যদি আমরা স্টেরাইল পার স্পেকুলাম এক্সামিনেশন করি তাহলে আমি দেখবো ফ্লুইড লিকেজ হচ্ছে থ্রু দ্য এক্সটার্নাল অস। এটা অস হবে। যদি অস দিয়ে ফ্লুইড ওই সময় না লিকেজ হয়, আমরা পেশেন্টকে কাশি দিতে বলতে পারি। অনেক সময় কাফের সাথেও ফ্লুইড বের হতে পারে। সবসময় যাদের বের হয় না, কাশি দিলে তখন বের হতে পারে, তখন আমরা শিওর হয়ে যাবো যে পেশেন্টটা প্রম হয়েছে। তাহলে আমরা চলে যাব ইনভেস্টিগেশনে। ইনভেস্টিগেশনটা আমরা কয়েকটা হেডলাইনে ভাগ করেছি। কি হেডলাইন? একটা হচ্ছে কি প্রমের ডায়াগনোসিস করার জন্য কিছু টেস্ট করব, একটা হচ্ছে প্রমের কমপ্লিকেশন দেখার জন্য কিছু টেস্ট করব, আর হচ্ছে প্রমের ডিডি এক্সক্লুড করার জন্য আমরা কিছু টেস্ট করব। তাহলে প্রথমে প্রম শিওর হওয়ার জন্য আমরা কি টেস্ট করব? আমরা প্রম শিওর হওয়ার জন্য অ্যামনেসিয়া রম টেস্ট করব।
অ্যামনেশিয়া রম টেস্টটা কি? এটা এক ধরনের কিট থাকে, কিটের মধ্যে যদি সার্ভাইকোভ্যাজিনাল যে ফ্লুইডটা আপনি কালেক্ট করেছেন বা পেয়েছেন সেটা যদি আপনি দেন, তাহলে এটা কিন্তু আপনাকে দেখাবে যে যদি পজিটিভ হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে প্লাসেন্টাল আলফা মাইক্রোগ্লোবুলিন 1 হবে। মাইক্রোগ্লোবুলিন 1 এটা ফ্লুইডে চলে আসছে, মানে পেশেন্ট কিন্তু লিভারে চলে যাচ্ছে, মানে এটা অ্যামনিওটিক ফ্লুইড। আর যদি লিটমাস পেপার টেস্ট করেন তাহলে দেখবেন যে অ্যালকালি করেকালি, আমরা জানি অ্যামনিওটিক ফ্লুইডটা হচ্ছে গিয়ে অ্যালকালাইন আর ভ্যাজিনাল ফ্লুইডটা হচ্ছে গিয়ে অ্যাসিডিক। তাহলে যদি অ্যালকালি হয় তাহলে এই লাল লিটমাস পেপারটা নীল হয়ে যাবে, এই জন্য বলেছি অ্যালকালি করেকালি। আর যদি ভ্যাজিনাল ফ্লুইড হয় তাহলে এটা কোনো কালার চেঞ্জ হবে না, কারণ এটা অ্যাসিডিক, অ্যাসিডিকে এটা কোনো চেঞ্জ হয় না, তাহলে লিটমাস পেপারটা লাল থেকে নীল হয়ে যাবে। তাহলে আমরা শিওর হয়ে গেলাম যে এটা অ্যামনিওটিক ফ্লুইড। এরপর আমরা যদি চলে যাই কমপ্লিকেশন দেখার জন্য যে পেশেন্ট কমপ্লিকেটেড হচ্ছে কিনা, তাহলে আমরা সিবিসি করব এবং সি রিঅ্যাক্টিভ প্রোটিন করব। সিবিসিতে আমরা ডাব্লিউবিসি কাউন্ট দেখব, সি রিঅ্যাক্টিভ প্রোটিন আমরা দেখব। যদি দেখি যে এটা 2.7 এর বেশি তাহলে বুঝতে হবে ফ্রাঙ্ক কোরিওআমনিটিস ডেভেলপ করে গেছে। যদি দেখি যে 0.9 এর বেশি তাহলে বুঝতে হবে সাব ক্লিনিক্যাল কোরিওআমনিটিস। আর যদি দেখি যে না 0.9 এর থেকে কম আছে তাহলে বুঝতে হবে যে এটা নর্মাল টেস্ট। হ্যাঁ, তাহলে এটা কোরিওআমনিটিস ডেভেলপ হয়নি। আমরা বলেছিলাম না প্রমের 1 নম্বর কমপ্লিকেশন কোরিওআমনিটিস, তাহলে এটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, এরপরে আমরা ডিডি এক্সক্লুড করার জন্য আমরা কি করতে পারি, আমরা হাই ভেজানাল সোয়াবটা নিয়ে কালচার করতে পারি, ইউরিন আরএমই বা সিএস করতে পারি। এছাড়া আমরা ম্যানেজমেন্ট পারপাসে বাকি আর যত টেস্ট আছে সবকিছু করব। এর মধ্যে 1 নম্বরেই বলবো যে আমরা কি করব, 1 নম্বরে আমরা আলট্রাসোনোগ্রাম করব। আলট্রাসোনোগ্রাম আমরা করব প্রম দেখার জন্য এবং বাচ্চার কন্ডিশন দেখার জন্য। প্রমে আমরা কি দেখতে চাচ্ছি, আমরা দেখতে চাচ্ছি আলট্রাসোনোগ্রামের সার্ভাইকাল লেন্থটা যদি এটা আবারও 2.5 সেন্টিমিটার কম হয়ে যায় তাহলে পেশেন্ট প্রমের সাথে লেভারে চলে যাচ্ছে, এবং যদি দেখে যে A5 কমে গেছে তাহলে বুঝতে হবে যেটা অলিগোর দিকে চলে যাচ্ছে। আর ফিটাল কন্ডিশন দেখার জন্য আমরা লাইভ প্রেজেন্টেশন, এক্সপেক্টেড ফিটাল ওয়েট, প্লাসেন্টা লোকালাইজেশন এবং গ্রস কোনো কনজিটা অ্যানোমালি আছে নাকি এটা আমরা দেখব। এছাড়া আমরা রুটিন বাকি সব টেস্ট করব। বাকি টেস্ট কি কি আছে আমাদের অপসে, বাকি টেস্টের মধ্যে আমাদের ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, ব্লাড সুগার, এইচবিএস এজি, ভিজিআরএল, সিরাম টিএসএস লেভেল, এগুলো হচ্ছে রুটিন টেস্ট। তাহলে এগুলো আমরা রুটিনলি করে ফেলবো। আচ্ছা, এখন আপনারা বলেন তো প্রমের ডিডি কি হতে পারে? প্রমের ডিডি কি কি হতে পারে? প্রমের ডিডি হতে পারে হাইড্রোইউরিয়া গ্রাভিডেরাম, আর হতে পারে ইউরিনারি ইনকন্টিনেন্স। হ্যাঁ, তাহলে এটাও আমাদেরকে এক্সক্লুড করার জন্য কিন্তু আমরা আগে টেস্ট করে ফেলেছি। আচ্ছা, যদি ন্যাচারাল হিস্ট্রি আমরা প্রম বলি, যদি প্রিটার্ম প্রম হয় তাহলে আমরা জানি এখানে 35 থেকে 50% গোস ইন লেবার উইদিন 24 আওয়ার্স, আর 70% গোস ইন লেবার উইদিন 72 আওয়ার্স হবে, এটা উইকস না, 72 আওয়ার্স, এবং 90% গোস ইন লেবার উইদিন 2 উইকস। তাহলে প্রিটার্ম প্রম যদি হয় তাহলে দেখেন আলটিমেটলি লেবার পেনে লেবারে কখন কখন চলে যাচ্ছে সেটা আমরা একটা দেওয়ার চেষ্টা করেছি। আর টার্ম প্রম হলে কোনো কথা নেই, 80 থেকে 90% পেশেন্টই গোজ ইন লেবার উইদিন 24 আওয়ার্স, একদম 24 আওয়ার্স এর মধ্যেই কিন্তু এরা লেবারে চলে যাবে। এবার ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট যদি আমরা করি তাহলে একটা প্রম পেশেন্টের ম্যানেজমেন্ট ডিপেন্ড করবে কিসের উপর? ডিপেন্ড করবে তার রেজিস্ট্রেশনাল এসের উপরে, পেশেন্ট whether patient is in labor or not, লেবার আছে কিনা তার উপরে, এবং হচ্ছে কোনো এভিডেন্স অফ সেপসিস আছে কিনা এর উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এখন আমরা প্রম পেশেন্ট যদি দেখি যে তার কোনো ইনফেকশন নাই, ফিটাল কন্ডিশন গুড হবে, এটা ফিটাল কন্ডিশন গুড এবং এনএসএফ ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে, তাহলে কিন্তু তাকে আমরা চাইলে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিতে পারি। হ্যাঁ, ইনফেকশন নাই, বাচ্চা ভালো আছে, এনআইসিউ আছে, তাহলে আর কি লাগে, তখন আমরা তাকে কিন্তু এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিব। এরপর আমরা চলে যাচ্ছি জেনারেল ম্যানেজমেন্টে। জেনারেল ম্যানেজমেন্টে সে আবার একই কথা, আমাদের কাউন্সিলিং করতে হবে অবশ্যই পেশেন্ট বা পেশেন্ট পার্টির সাথে অ্যাবাউট হার ডায়াগনোসিস, অ্যাবাউট হার প্রগনোসিস। প্রগনোসিস অবশ্যই জানতে হবে, যদি 24 উইক্স একটা বেবি হয় তার প্রগনোসিসটা যেমন একটা 34 উইক্স এর বেবি প্রগনোসিস কিন্তু সেম না। হ্যাঁ, কারণ 24 উইক্স এর একটা প্রমকে টেনে টেনে 34 উইক্স পর্যন্ত নিয়ে যাওয়া কিন্তু অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, বাচ্চা খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সে তুলনায় 34 উইক্স এর একটা প্রেগনেন্ট মহিলা থেকে কিন্তু একটা ভালো বেবি দেওয়া সম্ভব। আচ্ছা, কাউন্সিলিং এ কিন্তু আমাদের নিড অফ এনআইসিউ বলতে হবে, নিড অফ ফলো আপ, যেহেতু আমি এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিতে চাই, সাথে কস্টটাও কিন্তু আলোচনা করতে হবে। অবশ্যই এটা মাল্টিডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচ হবে, এটা অবশ্যই নিউরোলজিস্টের সাথে, এটা টারশিয়ারি কেয়ার সেন্টারে আপনাকে ম্যানেজমেন্টে দিতে হবে, এবং পেশেন্টকে অবশ্যই বেড রেস্টে রাখতে হবে, অ্যাবসলিউট বেড রেস্ট, বাথরুম প্রিভিলেজ, এবং তাকে কিন্তু স্টেরাইল
স্যানিটারি প্যাড কিন্তু পরে থাকতে হবে। হ্যাঁ, এটা এনশিওর করতে হবে। যেহেতু তার মেমব্রেন রাপচার হয়ে গেছে, ডেফিনেটলি তার কোরিয়া অ্যামনিটিস প্রিভেন্ট করার জন্য আমাকে অ্যান্টিবায়োটিকটা সবার আগে দিয়ে দিতে হবে। অ্যান্টিবায়োটিকটা কি হবে? আমাদের ওজেসবি গাইডলাইনে এবং নাইস গাইডলাইন সেমই, এক কথাই বলেছে। আরসিসি গাইডলাইনে একটু ডিফারেন্স ডোজের কথা বলে, কিন্তু আমরা যেহেতু ওজেসবি গাইডলাইনটা ফলো করতে পারি, তো ওজেসবি গাইডলাইনে বলেছে ইনজেকশন অ্যাম্পিসিলিন দিতে হবে 2 গ্রাম আইভি 6 আওয়ারলি ফর 48 আওয়ার্স, ফলোড বাই ক্যাপসুল অ্যামোক্সিসিলিন 500 মিলিগ্রাম টিডিএস, সাথে ক্যাপসুল ইরিথ্রোমাইসিন 250 মিলিগ্রাম 6 আওয়ারলি ফর 10 days, or after delivery, which one is earlier? তাহলে এটাও মুখস্থ করে ফেলতে হবে। সাথে আমরা স্টেরয়েড দিব। স্টেরয়েড ডোজটা আমরা আগেই বলেছি, বিটামিথেসন 12 মিলিগ্রাম আইএম 24 আওয়ার্স অ্যাপার্ট, 2 ডোজেস। সাথে ম্যাক্সালফ দিতে হবে যদি নিউরো প্রোটেকশন দিতে চাই। সাথে পেশেন্টকে ফলো আপ করতে হবে। এখন পেশেন্টকে আমরা ফলো আপ করবো কিভাবে? পেশেন্টের ফলো আপটা হবে প্রম চার্ট দিয়ে। প্রম চার্টের মধ্যে কি থাকে? প্রম চার্টের মধ্যে ম্যাটারনাল কম্পোনেন্ট থাকে, সাথে ফিটাল কম্পোনেন্ট থাকে। ম্যাটারনাল কম্পোনেন্টটা 4 আওয়ারলি দেখতে হয়। সেটা কি কি? ম্যাটারনাল পালস দেখতে হবে, টেম্পারেচার দেখতে হবে, ইউট্রাইন টেন্ডারনেসটা দেখতে হবে, ফাউল স্পেনিং করে ভ্যাজালার ডিসচার্জ আছে নাকি সেটা দেখতে হবে। সাথে আমার বাচ্চার ফিটাল হার্ট সাউন্ড 4 আওয়ারলি দেখতে থাকতে হবে। তাই এটা হচ্ছে আমাদের প্রম চার্ট। সাথে ফলো আপে আমাদেরকে আর কি করতে হবে? কিছু ল্যাব টেস্ট করতে হবে। ল্যাব টেস্ট আমরা কিভাবে করব? ল্যাব টেস্ট হচ্ছে গিয়ে আমরা সিবিসি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন এভরি অল্টারনেটিভ ডেতে করব। সাথে ইউরিনারি সিএস, হাই ভ্যাজানাল সোয়াব সিএস, এগুলো আমরা টুয়াইস উইকলি করব, মানে সপ্তাহে 2 বার। সিটিজি যদি প্রয়োজন হয় তাহলে আমরা ডেইলি করতে পারি। আর গ্রোথ মনিটরিং আমরা করব 3 to 4 উইকলি। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের টোটাল ফলো আপ। তাহলে ফলো আপটা আমরা প্রম চার্ট দিয়ে করব, সাথে কিছু ল্যাব টেস্ট দিয়ে করব। এটা মনে রাখতে হবে। এখন আমাদের চলে আসলো অবস্টেট্রিক ম্যানেজমেন্ট। অবস্টেট্রিক ম্যানেজমেন্টটা কেমন হবে? অবস্টেট্রিক ম্যানেজমেন্টটা হবে ট্রাই টু কন্টিনিউ আপ টু ফিটাল লাং ম্যাচুরিটি। টার্সিয়ারি কেয়ার সেন্টারে দিতে হবে অবস্টেট্রিক ম্যানেজমেন্টটা অবশ্যই। ভিডি অলওয়েজ আমাদের কাছে প্রেফারেবল। সাথে স্ট্রিক্টলি অ্যাসেপসিস শুড বি মেনটেন করতে হবে, কারণ যেহেতু ইনফেকশন একটা বিশাল চান্স আছে, তাহলে আমরা অবশ্যই অ্যাসেপসিসটা মেনটেন করবো। এটা আমরা যেমন লেভারেশন মেনটেন করবো, পিপ্রামেও আমরা মেনটেন করবো জিনিসটা। আচ্ছা, এখন আমরা আসি এই যে প্রম নিয়ে পড়ছি, প্রমে মেইন কমপ্লিকেশন হচ্ছে গিয়ে আমাদের কোরিও অ্যামনিটিস। তাহলে কোরিও অ্যামনিটিস সম্পর্কে আমরা অল্প একটু ধারণা নিই। কোরিও অ্যামনিটিসে হিস্ট্রিতে পেশেন্ট কেমন বলতে পারে? হিস্ট্রিতে পেশেন্টের ফিভার থাকতে পারে, পেশেন্টের ম্যালেজ থাকতে পারে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, লেস ফিটাল মুভমেন্ট বলতে পারে, সাথে ফাউল স্পেলিং, ভ্যাজালার ডিসচার্জ বলতে পারে। তাহলে এই কমপ্লেন গুলা হিস্ট্রিতে পেশেন্টের থাকবে। সাথে আমি যদি এক্সামিনেশন করি, এক্সামিনেশন করলে আমি পেশেন্টের টেম্পারেচার মোর দ্যান 38 ডিগ্রি সেন্টিগ্রেড পাবো, পেশেন্টের পালস পাবো মোর দ্যান 100 বিট পার মিনিট। যদি পার অ্যাবডোমিনালি এক্সামিনেশন করি, তাহলে ইউট্রাইন টেন্ডারনেসটা আমি এখানে পজিটিভ পাবো, সাথে ফিটাল হেড রেট পাবো আমি 160 বিট পার মিনিট, মানে ট্রাকিকার্ডিয়া পাবো। আর পার ভেজাল এক্সামিনেশন করলে ফাউল স্পেলিং, ভ্যাজানাল ডিসচার্জ এখানে প্রেজেন্ট থাকবে। তাহলে এই কন্ডিশন গুলা যদি পাই, সাথে যদি আমি কিছু টেস্ট করি, টেস্টের মধ্যে আমার আছে ডাব্লিউবিসি কাউন্ট মোর দ্যান 15,000, সি রিঅ্যাক্টিভ প্রোটিন মোর দ্যান 2.7, আমরা আগেই বলেছি। তাহলে ফ্র্যাঙ্ক কোরিওঅ্যামনিটিস। তাহলে এই কন্ডিশন গুলো যদি হয়, তাহলে কিন্তু আমরা তাকে কোরিওঅ্যামনিটিস বলতে পারি। তাহলে যদি বলে তুমি হাউ উইল ইউ কনফার্ম কোরিওঅ্যামনিটিস, বা হাউ ইউ সে দিস ইজ এ কেস অফ কোরিওঅ্যামনিটিস, তাহলে শুধু কিন্তু আমি টেস্টের কথা বলবো না, আমি হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন এই সবকিছু মিলায় আমি বলবো দিস ইজ এ কেস অফ কোরিওঅ্যামনিটিস। আচ্ছা, কোরিওঅ্যামনিটিস হলে আমাদের ম্যানেজমেন্টটা কেমন হবে? ডেফিনেটলি ইনফেকশন, তাহলে ট্রিপল অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর অবস্ট্রিক ম্যানেজমেন্ট হবে পেশেন্টকে টার্মিনেশন করতে হবে। তাহলে দিস ইজ অল ফর কোরিওঅ্যামনিটিস। এর বাইরে আমার মনে হয় না কোরিওঅ্যামনিটিস আর কিছু জানা দরকার আছে। তাহলে আমাদের প্রমো কিন্তু আপনার শেষ। তাহলে আমরা আস্তে আস্তে এখন পরের টপিকসে যাব। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা কনজেনিটাল অ্যানোমালিতে যেতে চাচ্ছি। আপনাদের যদি পরবর্তীতে কোনো প্রশ্ন মনে পড়ে, কেউ কিছু বলছেন? আমরা কিন্তু একসাথে যেমন গ্রুপে আছি, আমরা ফেসবুক লাইভেও আছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা ওপেন। আজকে ক্লাসটা কিন্তু ওপেন থাকছে। এটা বেশি দিন ওপেন থাকবে না। আপনারা যদি কেউ মনে করেন যে ক্লাসটা করলে উপকৃত হবেন, অবশ্যই দ্রুত করে ফেলবেন।
কারণ ক্লাসটা কিন্তু বেশি দিন ওপেন থাকছে না। হ্যাঁ, এবং আমার মনে হয় যে এই লেকচারটা যদি আপনারা একটু ফলো করেন ফ্রম প্রিটার্ম লেবারের জন্য, আমার কাছে মনে হয় না এর বাইরে আর বেশি কিছু আপনাদের প্রয়োজন হবে। যদিও জানার শেষ নেই, হ্যাঁ, জ্ঞানের কোনো শেষ নেই। এটা আপনাদের একদমই বেসিক হবে, এটুক জানলে মোর দ্যান এনাফ ফর পাস মনে হয় আমার। এরপরে যদি আপনারা মনে করেন যে না, আমি আরো জানবো, অবশ্যই হাইরিক্স থেকে পড়বেন। পড়লে কখনোই সেটা ফেলনা যায় না বা লস হয় না, পড়ার কোনো বিকল্প হয় না। যদি কেউ পড়তে পারেন তাহলে এখনই পড়া শুরু করে দিবেন, কারণ 6 মাস টাইমটা কিন্তু খুবই কম। এই যে জানুয়ারি মাস দেখতে দেখতে কিন্তু দেখবেন যে জুন মাস চলে এসেছে, আবার পরীক্ষার সময় হয়ে যাচ্ছে। তাহলে পড়া যদি কেউ গুছাতে চান, বেশি করে পড়তে চান, তাহলে এখনই কিন্তু পড়ার মোক্ষম সময়। তাহলে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি কনজিটা অ্যানোমালিতে চলে যাব। আচ্ছা, এখন কনজিটা অ্যানোমালি আপুরা পড়ার আগে আমি একটু বলতে চাচ্ছি, কনজিটা অ্যানোমালি কিন্তু অনেক থাকে, হ্যাঁ, অনেক হতেও পারে। কনজিটা অ্যানোমালি হয়তো বা আপনার রিটেনে আসবে না, কিন্তু এটা থেকে আপনার অসপি থাকতে পারে, অসপিতে পিকচার থাকতে পারে। আম, তারপরে আপনার যদি কেস থাকে কোনো হসপিটালে, অবশ্যই আপনাকে কনজিটা অ্যানোমালি যদি কেস থাকে অবশ্যই সেটা আপনাকে পরীক্ষায় দিবে। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে, তাহলে কি আমি সব কনজিটা অ্যানোমালি পড়তে থাকবো? সেটা কিন্তু সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আমরা আজকে ক্লাসে গ্রস যে কনজিটা অ্যানোমালি গুলো আমরা পাই বা সচরাচর যেগুলো খুব বেশি বেশি পরীক্ষায় আসে, সেগুলো একটুখানি ডিসকাস করার চেষ্টা করব। এছাড়াও কিন্তু আরো অনেকগুলো আছে, সেগুলো কিন্তু আপনাদেরকে পড়ে নিতে হবে। আর কনজিটা অ্যানোমালির জন্য অবশ্যই আপনারা হাইরিক্স বইটা কিন্তু পড়বেন, কারণ আমাদের দত্ত বইতে অত বেশি ইনফরমেশন গুলা নেই। অল্প কিছু ইনফরমেশন আছে, ওইটুকু ইনফরমেশন কিন্তু অসপির জন্য বা কেসের জন্য কিন্তু খুব বেশি কভার করে না। এই জন্য আমরা যেটা বলতে চাচ্ছি, আমি একটা হাইলাইট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা কিন্তু অবশ্যই হাইরিক্স থেকে বাকিটুকু প্রিপারেশন কমপ্লিট করবেন। তাহলে হাইরিক্স পড়ার কিন্তু কোনো বিকল্প নেই। হ্যাঁ, কিন্তু বেছে বেছে পড়বেন, পড়তে পড়তে যেন খেই হারিয়ে না ফেলেন, অনেক গভীরে চলে না যান, সেটাও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু কিছুই আর প্রোডাকশন হবে না। তাই জন্য পড়াটা মানে পড়তে হবে যে ওখান থেকে জিসটা আপনি নিবেন, অত বেশি ডিটেলও দরকার নেই, অত বেশি গভীরে যাওয়ার দরকার নেই। আচ্ছা, কনজিটা অ্যানোমালি যদি আমরা পড়তে চাই তাহলে প্রথমে আমরা একটা ক্লাসিফিকেশন একটু দেখাতে পারি, বা আপনি বলতে পারেন কজ বলতে পারি। সেটা কিরকম? সেটা হচ্ছে আপনার কনজিটা অ্যানোমালি আপনার ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিসের জন্য হতে পারে, সেটা হতে পারে 6%। অনেক ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিসের মধ্যে আমরা সবচেয়ে বেশি পাই ট্রাইজমি 21, 18 আর 13। ডাউন সিনড্রোমটা এখানে কিন্তু ইম্পর্টেন্ট। ডাউন সিনড্রোমটা আলাদা করে আপনাদের ক্লাস হবে। আচ্ছা, সিঙ্গেল জিন ডিসঅর্ডারও হতে পারে, যেমন অটোজোমাল, সেটা ডমিনেন্ট হতে পারে, রিসেসিভ হতে পারে, বা এক্স লিঙ্কড ডিসঅর্ডারও হতে পারে, এটার সম্ভাবনা 5%। ইনফেকশনের জন্য হতে পারে, সেটা 2%। কি কি আছে? রুবেলা, সাইটোমেগালোভাইরাস, ভেরিসেলা, পারোভাইরাস, টক্সোপ্লাজমা। ম্যাটারনাল কিছু ডিজিজের জন্য হতে পারে, যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস যদি থাকে, কেউ যদি এপিলেপসি মানে এপিলেপটিক অ্যান্টি এপিলেপটিক ড্রাগ যদি কেউ খায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার কনজিনিটাল অ্যাবনরমালিটিস হতে পারে। আর কি আছে? কিছু ড্রাগস বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, যেমন এটা 2 থেকে 3%। যদি কেউ ওয়ারফেরিন, লিথিয়াম, বা যদি কেউ রেডিয়েশনের এক্সপোজারে যায়, কে যেন দাগাচ্ছে আপু স্ক্রিনের উপরে, হ্যাঁ, এটা করেন না, না করে একটু ক্লাসটা দেখার চেষ্টা করেন। হ্যাঁ, যদি ওয়ারফেরিন খায়, যদি লিথিয়াম খায় বা রেডিয়েশন এক্সপোজারে যায়, তারও কিন্তু কনজিনিটাল অ্যানোমালি হওয়ার পসিবিলিটিস আছে। এছাড়া কিছু মাল্টিফ্যাক্টোরিয়াল আছে, যেমন এটা 20%। এটা পার্সেন্টেজটা কিন্তু বেশ অন্যগুলো থেকে বেশি। সেটা কি কি? একটা হতে পারে নিউরাল টিউব ডিফেক্ট, কনজিনিটাল হার্ট ডিফেক্ট, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট। এগুলো কিন্তু মাল্টিফ্যাক্টোরিয়াল প্রবলেমের জন্য হয়। এবং সর্বোপরি হচ্ছে ইডিওপ্যাথিক 60%, এটা সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা পার্সেন্টেজটা সবচেয়ে বেশি। আচ্ছা, এখন যখন আপনি একটা কনজিটা অ্যানোমালি পেশেন্ট পাবেন, মানে একটা প্রেগনেন্ট মহিলা পাবেন, তখন কতগুলো কি পয়েন্টস মাথায় রেখে আপনাকে হচ্ছে পেশেন্টটাকে সাজাতে হবে। হ্যাঁ, এর বাইরে যাবে না। তাহলে এই 6টা পয়েন্ট কিন্তু আপু আপনাদের মুখস্থ রাখতে হবে, যে এই 6টা পয়েন্টের আহ হ্যাঁ, ঠিক আছে, কোথায় যেন চলে গিয়েছিল। এই 6টা পয়েন্টের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই আপনার কেসটাকে সাজাতে হবে, বা আপনার যে এসেছে, আপনার যে হসপিটাল এসেছে, সেটাও দেখবেন এগুলোর মধ্যেই আপনার ঘুরে ফিরে কমন কজ গুলো এগুলোর মধ্যে থেকেই চলে আসছে। তাহলে 6টা পয়েন্ট কি কি? একটা হচ্ছে পেশেন্টের ফিভার ছিল কিনা আর্লি প্রেগনেন্সিতে। ফিভার ইন আর্লি প্রেগনেন্সি মানে আমরা ধরতে পারি এটা টর্স ইনফেকশনের জন্য হয়েছে। টর্সের সবগুলা
ইনফেকশন তো ভাবে আলাদা করে পড়া সম্ভব না, আমরা এই জন্য একবারে টর্স ইনফেকশন এভাবে বলি। কেউ ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন নিয়েছিল কিনা, কারণ ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন নিলে এটা কিন্তু যে মাল্টিফ্যাকচারাল নিউরাল টিউব যে ডিফেক্ট আছে এটাকে 85% পর্যন্ত কিন্তু প্রিভেন্ট করে। আচ্ছা, আমরা ওখানে বলেছিলাম যে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাটাস বা যদি কেউ অ্যান্টি এপিলেপটিক ড্রাগ খেয়ে থাকে এটাও কিন্তু কনজেনিটাল অ্যানোমালির জন্য রেসপন্সিবল। কেউ অ্যান্টি এপিলেপটিক ড্রাগ যদি খায় তাহলে ফলিক অ্যাসিড মেটাবলিজম কিন্তু ওখানে সাপ্রেস হয়ে যায়, তাহলে কিন্তু ফলিক অ্যাসিডের একটা ডেফিসিয়েন্সি তৈরি হয়, আলটিমেটলি কিন্তু নিউরাল টিউব ডিফেক্ট হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আর কি আছে, ফ্যামিলি হিস্ট্রির মধ্যে কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা এবং তাদের কনসাইনগুইনাস ম্যারেজ হয়েছে কিনা, এক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলো কিন্তু কনসাইনগুইনাস ম্যারেজে ডেভেলপ করতে পারে। তাহলে এই 6টা পয়েন্ট যদি এর আন্ডারে আপনি মুখস্থ রাখেন তাহলে এর আন্ডারে কিন্তু মোটামুটি আমাদের কমন কনজেনিটাল অ্যানোমালি গুলা পড়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা সবচেয়ে বেশি যে কমন পাই সেটা হচ্ছে অ্যানেনকেফালি। অ্যানেনকেফালিটা আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব। অ্যানেনকেফালি একটা পেশেন্ট যদি থাকে তাহলে তার চিফ কমপ্লেইন কি থাকবে? হ্যাঁ, মা কি বলবে? মা বলবে যে যখন একটা পেশেন্ট ভর্তি হয় হসপিটালে অলরেডি কিন্তু সে জানে তার কি অবস্থা, তার বাচ্চাটার কি কন্ডিশনের জন্য সে ভর্তি হয়েছে অলরেডি মা কিন্তু জানে। মা কিন্তু বলতে পারে দুটা কথা, একটা বলতে পারে যে হ্যাঁ আমার পেটের বাচ্চা জন্মগত ত্রুটি আছে, অথবা সে বলতে পারে যে আমার বাচ্চার জন্য আমি আল্ট্রাসোনোগ্রাম করেছিলাম সেখানে বলেছে যে আমার বাচ্চার মাথার খুলিটা হয় নাই। তাহলে এই দুটো কমপ্লেইন কিন্তু তাদের কমনলি এই দুটো সে বলতে পারে, একটা হচ্ছে নোন কেস অফ ফিটাল কনজেনিটাল অ্যানোমালি, সাথে আল্ট্রাসোনোগ্রাম রিভিলস অ্যাবসেন্ট অফ ফিটাল ভল্ট। আচ্ছা, আর কি আছে, যদি আপনি হিস্ট্রি নেন তাহলে দেখবেন যে সে ডিড নট টেক ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন বোথ প্রিকনসেপশনালি অ্যান্ড আর্লি অ্যান্টিটার পিরিয়ড, তাহলে সে আগেও খায়নি এমনকি ফার্স্ট ট্রাইমেস্টার সে কোনো ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন নেয়নি। তাহলে এগুলো তাদের চিফ কমপ্লেন নর্মালি থাকে। আচ্ছা, এরপর যদি আমি এক্সামিনেশন করি, এক্সামিনেশন করলে অ্যানকেফেলের জন্য জেনারেল এক্সামিনেশন একদমই নর্মাল থাকবে, মার কোনো হ্যাম্পার হবে না। শুধু পার অ্যাবডোমেন যদি এক্সামিনেশন করি তাহলে আমি দুটো জিনিস অবশ্যই পাবো, একটা হচ্ছে যে তার মাথাটা পাবো না, সাথে কিন্তু অ্যামনিওটিক ফ্লুইড এডিকুয়েট থাকতে পারে বা অনেক সময় পলিহাইড্রোমিয়ালসও কিন্তু থাকতে পারে। হ্যাঁ, তাহলে এই দুটো ফাইন্ডিং আমি পার অ্যাবডোমেনে পাবো। সাথে যে ফিটাল হার্ট রেট আমি দেখি, ফিটাল হার্ট রেট দেখবো যে একদমই নর্মাল নর্মাল বাচ্চার মতো এবং হার্ট রেট কিন্তু রেগুলার। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে আমরা অ্যাক্রিনিয়াম নামে একটা টার্ম শুনেছি, অ্যাক্রিনিয়াম এবং অ্যানেনকেফালি এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? অ্যাক্রিনিয়াম মানে হচ্ছে গিয়ে আপনার ব্রেইন এবং মেনিনজেস কিন্তু আছে, শুধুমাত্র উপরের ভলটা নাই, ক্রেনিয়াম ভলটা নাই। আর অ্যানেনকেফালি মানে আপনার ক্রেনিয়ার ভলটাও নাই, সাথে সেরিব্রাল হেমিস্ফিয়ারটাও নাই। তাহলে এই দুটো জিনিস অ্যাবসেন্ট। আর অ্যাক্রিনিয়ামে সব আছে ব্রেনে, শুধুমাত্র ভলটা নাই। আচ্ছা, অ্যানেনকেফালি ইনসিডেন্স কত? ইনসিডেন্স যে 1:1000, 1000 জনে একজন। রিকারেন্স রেটটা কেমন? যদি প্রথম বাচ্চা অ্যানেনকেফালি হয় সেকেন্ড টাইম চান্স কিন্তু 5%, যদি দুটো বাচ্চা অ্যানেনকেফালি হয় তাহলে কিন্তু এর পরবর্তী চান্স কিন্তু 13%, অনেক বেশি। এখন কথা হচ্ছে অ্যানেনকেফালি হয় কেন? আমরা তো বলেছি এটা একটা নিউরাল টিউব ডিফেক্ট এবং এটা মাল্টিফ্যাক্টোরিয়াল। তাহলে কি হয় নিউরাল টিউবে? নিউরাল টিউবে হচ্ছে গিয়ে failure of closure of cranial end of the embryonic neural tube. এমব্রায়োনিক নিউরাল টিউবের ক্রেনিয়াল এন্ডটা যদি ক্লোজারে ফেলিওর হয়, নর্মালি 26 ডের মধ্যে ক্লোজ হয়ে যাওয়ার কথা, কিন্তু কোনো কারণে ক্লোজ যদি না হয় তাহলে সেটা অ্যানেনকেফালি হবে। অ্যানেনকেফালি রিস্ক ফ্যাক্টর কি কি? অ্যানেনকেফালি রিস্ক ফ্যাক্টর হচ্ছে মোস্টলি ইডিওপ্যাথিক। মোস্টলি ইডিওপ্যাথিক, আমরা সব কারণ জানি না। এরপরে মাল্টিফ্যাক্টরিয়াল হতে পারে, ডায়াবেটিস মেলাটাসের জন্য হতে পারে, তারপর অ্যান্টিপিলেটিক ড্রাগ যদি কেউ খায়, অ্যান্টিফলেট ড্রাগ যদি কেউ খায়, কোনো কারণে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি যদি হয়ে থাকে এবং যদি কোনো ডাউন সিনড্রোম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যানকেফেলি হতে পারে। এখন অ্যানকেফেলি হলো অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হচ্ছে মায়ের অসুবিধা হতে পারে, বাচ্চার অসুবিধা হতে পারে। তাহলে বাচ্চার কি অসুবিধা হতে পারে? বাচ্চার হচ্ছে গিয়ে বাচ্চা অবশ্যই ইনকম্প্যাটেবল টু লাইফ, বাচ্চা কিন্তু বাঁচবে না সেটা যত বিগসি হোক। এই জন্যই বলে অ্যানকেফেলি আপনার কিন্তু 12 সপ্তাহের পর থেকে ডায়াগনোসিস করা সম্ভব, 13-14 সপ্তাহ কিন্তু ডায়াগনোসিস করা সম্ভব। এই জন্যই বলে যেহেতু অ্যানকেফেলি বেবি ইনকম্প্যাটেবল টু লাইফ, যে যত আর্লি ডায়াগনোসিস হবে এটা কিন্তু একটাই ট্রিটমেন্ট, সেটা হচ্ছে গিয়ে অফার টার্মিনেশন। আপনি সরাসরি বলতে পারবেন না হ্যাঁ তোমার বাচ্চাকে তুমি মেরে ফেলো বা ডেলিভারি করে ফেলো, আপনাকে সবসময় টার্মটা বলতে হবে, কথাটা বলতে হবে অফার। তাহলে অ্যানকেফেলি বেবিকে সবসময় কিন্তু অফার করতে হবে টার্মিনেশন, তাহলে সেটা যত উইকসই হোক যখনই হোক। আচ্ছা, এখন তো বাচ্চা তো বাঁচলো না,
মায়ের কি সমস্যা? মায়ের অনেক প্রবলেম হতে পারে। অ্যান্টিপাটাম, ইন্টারপাটাম, পোস্টপাটাম সবসময় মায়ের কোনো না কোনো প্রবলেম হতে পারে অ্যানকেফেলি বাচ্চার জন্য। সেটা কি? যদি অ্যান্টিপাটাম হয় তাহলে বাচ্চা কিন্তু পলিহাইড্রোমিয়ালস নিয়ে থাকবে। হ্যাঁ, তো এখানে খুব কমন একটা কোশ্চেন করে যে পলিহাইড্রোমিয়ালস অ্যানকেফেলিতে কেন হয়? অ্যানকেফেলিতে পলিহাইড্রোমিয়ালস তিনটা কারণে হতে পারে। একটা হচ্ছে উপরে যেহেতু ক্রেনিয়াম ভলটা অ্যাবসেন্ট, তাহলে পুরো মেনিনজিসটা কিন্তু এক্সপোজ থাকে। এক্সপোজ থাকার জন্য ওখানে অলওয়েজ কিন্তু ট্রান্সলেশন হতে থাকে। এই ট্রান্সলেশন হতে হতে কিন্তু একসময় পলিহাইড্রোমিয়ালস তৈরি হয়। আচ্ছা, অ্যানেনকেফালি যদি সেরিব্রাল হেমিস্ফিয়ারটা থাকে না, তাহলে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডটাও কিন্তু থাকে না। পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডটা যদি না থাকে, তাহলে ওখান থেকে যে অ্যান্টিডায়ারেটিক হরমোনটা রিলিজ হওয়ার কথা, ওইটাও থাকে না। যদি অ্যান্টিডায়ারেটিক হরমোন বডিতে না থাকে, তাহলে কিন্তু ডায়ালিসিস হতে থাকে এবং কন্টিনিউয়াসলি ইউরিন প্রোডাকশন হতে থাকে। সেখান থেকে কিন্তু পলিহাইড্রোমিয়ালস হতে পারে। আচ্ছা, আর কি হতে পারে? বাচ্চার কিন্তু কোনো সোয়ালো রিফ্লেক্স থাকে না। বাচ্চা কিন্তু পেটের পানিটা, আমরা জানি অ্যামনিক ফ্লুইডটা অলওয়েজ কিন্তু হচ্ছে গিয়ে আপনার সার্কুলেট করছে। বাচ্চা খাচ্ছে, পেশাব করছে, আবার প্রোডাকশন হচ্ছে, আবার বাচ্চা খাচ্ছে, পেশাব করছে, এরকম একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকে। এখন যেই বাচ্চার সোয়ালো রিফ্লেক্স নাই, সে বাচ্চা কিন্তু অ্যামনিক ফ্লুইডটা খেতে পারছে না। না খেতে পারলে কিন্তু আলটিমেটলি অ্যামনিক ফ্লুইডের পরিমাণটা কিন্তু বডিতে, মানে অ্যামনিওটিক স্যাকের মধ্যে বেড়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি এই তিনটা কারণের জন্য কিন্তু পলিহাইড্রোমিয়ালস হচ্ছে। এটা কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। এটা কিন্তু আপনার এসিকিউ তেও আসতে পারে, এবং এটা কিন্তু কেস থাকলে কেসও আপনাকে জিজ্ঞেস করতে পারে। তাহলে কারণ কি? কারণ হচ্ছে গিয়ে একটা ভল থাকে না, মেনিনজিসটা এক্সপোজ থাকে, এই জন্য ওখান থেকে ট্রান্সলিউশন হতে পারে। দুই নম্বর কারণ হচ্ছে বাচ্চার পিটুইটারি গ্ল্যান্ড থাকে না, এই জন্য ওখানকার অ্যান্টিডিউরেটিক হরমোনটা রিলিজ হয় না। রিলিজ না হওয়ার জন্য ডায়ালিসিস হয়। আলটিমেটলি বাচ্চার বেশি বেশি ইউরিন প্রোডাকশন হয়, পলিহাইড্রোমিয়ালস হয়। ইউরিন প্রোডাকশন বাড়ছে কিন্তু সেরকম করে তার সোয়ালো রিফ্লেক্সটা নাই, তাহলে সে খেতে পারছে না। অ্যামনিক ফ্লুইডটা না খাওয়ার জন্য অ্যামনিক ফ্লুইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাহলে এইসব কারণে কিন্তু পলিহাইড্রোমিয়ালস হচ্ছে। আচ্ছা, এখন আর কি কমপ্লিকেশন হতে পারে? আর হতে পারে ম্যাল প্রেজেন্টেশন। এখন কথা হচ্ছে ম্যাল প্রেজেন্টেশন কেন হয়? যেহেতু অতিরিক্ত পানি থাকে পেটের মধ্যে, পলিহাইড্রোমিয়ালস থাকে, তো পলিহাইড্রোমিয়ালস বেশি থাকার জন্য বাচ্চা কিন্তু ঘুরে যায়, ম্যাল প্রেজেন্টেশনটা হয়। আচ্ছা, ওদিকে আর কি হয়? যেহেতু বাচ্চার মাথার মধ্যে ভল্ট নাই, ভল্টটা না থাকার জন্য কিন্তু বাচ্চাটার মাথাটা কিন্তু আপনার ওজনটা কম হয়। ওজন কম হলে তার বাটক বা ফেস প্রেজেন্টেশন বেশি হয়, কারণ এগুলো ওজন বেশি, এগুলো গ্র্যাভিটির কারণে এগুলো নিচের দিকে থাকে। এই জন্য কিন্তু ম্যাল প্রেজেন্টেশন হতে পারে, বাটক বা ফেস প্রেজেন্টেশন কিন্তু বেশি থাকে। আচ্ছা, এরপর আর কি হতে পারে? যেহেতু পলিহাইড্রোমিয়ালস, তাহলে কিন্তু বেশি পানির জন্য যে আগেই বলেছি গ্যাপ জাংশন বাড়বে, পোস্টানাল সিনথেসিসটা বেশি বেশি রিলিজ হবে, স্ট্রেস বাড়বে। তা আলটিমেটলি কিন্তু প্রিটার্ম লেবারে বাচ্চা চলে যেতে পারে। প্রিটার্ম লেবার যখন যেমন এখানে কমন, সেরকম পোস্ট ম্যাচুরিটিটাও কিন্তু এখানে খুবই কমন। কেন কমন? আমরা জানি আপুরা, একটা লেবার পেন ওঠার জন্য কিন্তু বাচ্চার পার্টিসিপেশনটা কিন্তু সবচেয়ে জরুরি। আর মায়ের লেবার পেন ওঠার জন্য বাচ্চার পার্টিসিপেশন সবচেয়ে জরুরি কেন? কারণ বাচ্চার আপনার ব্রেন থেকে কর্টিসল রিলিজ হবে। সেই কর্টিসলটা আপনার কি করবে? কর্টিসলটা কিন্তু মায়ের প্লাসেন্টাতে যাবে। প্লাসেন্টাতে যাওয়ার পর প্লাসেন্টা থেকে আপনার ইস্ট্রোজেন, অক্সিটোসিন এই ধরনের হরমোনগুলো রিলিজ করা বাড়াবে। এই অক্সিটোসিনটা করবে কি? ইউট্রাসের গায়ে যে অক্সিটোসিন যে রিসেপ্টর গুলো আছে, এগুলোকে কিন্তু সেন্সিটাইজ করবে। তখন মার পিটুইটারি গ্ল্যান্ড থেকে যখন আপনার অক্সিটোসিনটা আসবে, সেই অক্সিটোসিনটা এই ইউট্রাসের গায়ে রিসেপ্টর গুলোর মধ্যে বসবে, বসে আপনার কিন্তু ইউটারাসের কন্ট্রাকশন স্টার্ট করবে। তাহলে এভাবে কিন্তু লেবার স্টার্ট হয়। এখন যেই বেবির পিটুইটারি গ্ল্যান্ড নেই, তার কর্টিসল রিলিজ হচ্ছে না, তা আলটিমেটলি কিন্তু তার লেবার পেনও স্টার্ট হচ্ছে না। তাহলে এই জন্য কিন্তু এই ধরনের বাচ্চাগুলোর পোস্ট ম্যাচুরিটি হওয়ার চান্সও কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যায়। তাহলে এই কমপ্লিকেশন গেল আমাদের অ্যান্টিপাটাম কমপ্লিকেশন, পলিহাইড্রোমিয়ালস, ম্যালপ্রেজেন্টেশন, প্রিটার্ম লেবার, পোস্ট ম্যাচুরিটি। এছাড়া আরো অনেকগুলো থাকতে পারে, কিন্তু এগুলো হচ্ছে মেন। ইন্টারপাটামে কি হতে পারে অ্যানকেফেলির? ইন্টারপাটামে বাচ্চার প্রলং লেবার হতে পারে। কারণ যেহেতু বাচ্চার মাথার ভল্ট নাই, তাহলে বল ভালভ অ্যাকশনটাও কিন্তু নাই। বল ভালভ অ্যাকশনটা যদি না থাকে, তাহলে কিন্তু বাচ্চার মাথাটা সার্ভিসের মধ্যে ঢুকবে না, প্রেশার ক্রিয়েট করবে না, আলটিমেটলি কিন্তু প্রস্তাগানের রিলিজও হবে না, আপনার লেবারটা কিন্তু প্রলং হতে থাকবে। আচ্ছা, এরপরে বলেছে যে কমপ্লিকেশন কি হতে পারে? অবস্ট্রাক্টেড লেবার হতে পারে। দেখা যায় যে সার্ভিস তো খুব বেশি ডাইলেট করে না, ওই অল্প ডাইলেটেড জায়গা দিয়ে মাথা এবং শোল্ডার দুটোই একসাথে কিন্তু ডেলিভারি হওয়ার চেষ্টা করে, বা ওখান থেকে অল্প একটু ডাইলেটেড
সার্ভিক্স দিয়ে মাথাটা ডেলিভারি করার চেষ্টা করে, আলটিমেটলি কিন্তু একটা অবস্ট্রাক্টেড লিভার হয়ে যায়। আচ্ছা, শোল্ডার ডিস্ট্রসিয়া একই কারণে হয়, যদি সার্ভিস ভালো করে ডাইলেটেড হয় না, মাথাটা ছোট থাকলে মাথাটা বের হলেও শোল্ডার আর বের হতে চায় না, একটু ডিস্ট্রসিয়া হয়ে যায়। আলটিমেটলি কিন্তু কি হয়, এই প্রলং লেবার, অবস্ট্রাক্টেড লেবার সবকিছু মিলে কিন্তু আলটিমেটলি একটা পিপেজ হওয়ার পসিবিলিটিস কিন্তু অনেকখানি বেড়ে যায়। তাহলে একটা অ্যানেনকেফালি মার কিন্তু অনেকগুলো কমপ্লিকেশন, হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু সবই মনে রাখতে হবে। এখন অ্যানেনকেফালি বাচ্চা হওয়া মানেই হচ্ছে গিয়ে টার্মিনেশন, তাহলে চট করে তার ম্যানেজমেন্ট আমি বলে ফেলবো না টার্মিনেশন, তাহলে কথাটা ওই আবারও জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট এভাবে বলে বলেই কিন্তু হচ্ছে গিয়ে টার্মিনেশন কথাটা বলতে হবে। আচ্ছা, কি করছি তাহলে আমরা ম্যানেজমেন্টের মধ্যে? প্রথমে আমরা কাউন্সিলিং করছি। কাউন্সিলিং এ কি রিগার্ডিং ডায়াগনোসিস, প্রগনোসিস এবং কস্ট, এই সব কথাগুলো বললাম। যেহেতু অ্যানেনকেফেলি, তাহলে আমাদের মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যেতে হবে। কাদের সাথে? ফিটো ম্যাটার্নাল ইউনিটের সাথে যেতে হবে এবং পেডিয়াট্রিক সার্জনের সাথে আমাদের কনসাল্ট করতে হবে। কনসাল্ট করলাম, এবার স্পেসিফিক ম্যানেজমেন্ট করার আগে আমাকে জানতে হবে যে এই অ্যানেনকেফেলি ইয়ের সাথে মানে আর কোনো কমপ্লিকেশন বা আর কোনো কনজিটা অ্যানোমালির সাথে আছে কিনা। যেমন একটা ডিটেল আলট্রাসোনোগ্রাম করব টু এক্সক্লুড এনি আদার অ্যানোমালি, আর কোনো অ্যানোমালি আছে কিনা। তারপরে অ্যামনোসিনথেসিস করতে পারি টু এক্সক্লুড এনি আদার ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস, আর কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস আছে কিনা, এগুলো কিন্তু অবশ্যই আমরা করে এক্সক্লুড করতে পারি। এরপর ম্যানেজমেন্ট ডিপেন্ড করবে আমার দুটো জিনিসের উপরে। একটা হচ্ছে আমরা জানি বেবিটা ইনকম্প্যাটেবল টু লাইফ, আমরা জানি। তারপরও আমাকে কিন্তু মা যদি বলে যে না, আমি এই বাচ্চা রেখে দিব, আমার এই বাচ্চাকে আমি টার্ম পর্যন্ত নিয়ে যাব, তাহলে কিন্তু আমাদের কিছু বলার নাই। হ্যাঁ, আমরা তাকে অফার করতে পারি টার্মিনেশন, কিন্তু রিজেক্ট করার দায়িত্ব কিন্তু তাদের হাতে আছে। তারা কিন্তু চাইলেই কিন্তু, এটা পেশেন্টের উইশের উপর ডিপেন্ড করবে এবং জেস্টেশনাল এজের উপর ডিপেন্ড করবে। ম্যানেজমেন্টের টোটালি কিন্তু পেশেন্টের উইশ এবং জেস্টেশনাল এজের উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ, তারপরে যখন ডেলিভারি হবে, ডেলিভারিটা অবশ্যই ভিডি প্রেফারেবল। আমরা একটা অ্যারেনকেফেলের জন্য কিন্তু সিজার করতে চাই না। অবশ্যই ফার্স্ট স্টেজে আমাদের ইন্ডাকশন দেওয়া লাগতে পারে পোস্টাকালীন জেল দিয়ে, কারণ যেহেতু কর্টিসল রিলিজ হচ্ছে না, লেবার কিন্তু স্টার্ট নাও হতে পারে। এই জন্য আমাদেরকে পোস্টাকালীন জেল লাগতে পারে। আমাদের লেবার এস্টাবলিশ হলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিব, লেবার অ্যানাস্থেসিয়া দিব। যদি সেকেন্ড স্টেজে পেশেন্ট চলে যায়, তাহলে কিন্তু এটা কন্ডাক্ট করতে হবে অবশ্যই সিনিয়র কোনো অবস্টেট্রিশিয়ানকে দিয়ে, এবং স্ট্রিক্ট থাকতে হবে শোল্ডার ডিস্ট্রোসিয়ার জন্য, কারণ আমরা জানি যেহেতু শোল্ডার ডিস্ট্রোসিয়া হয়, তাহলে এটার প্রতি নজর রাখতে হবে। এবং এত কিছু পরে পিপেচও হতে পারে, এই জন্য হচ্ছে গিয়ে ব্লাড লাগতে পারে। হ্যাঁ, এই জন্য ব্লাডও রেডি রাখতে হবে। আর প্রিপ্রামে আমরা কিভাবে ম্যানেজ করবো? প্রিপ্রামটাকে অবশ্যই পেশেন্টকে একটা অ্যাঞ্জিওলাইটিক দিব, মিল্ক সাপ্রেসর দিতে হবে, এবং পেশেন্টের পোস্টপার্টাম ডিপ্রেশন হতে পারে, সেটার প্রতি আমাদের কেয়ারফুল থাকতে হবে। এখন মুদ্রা কথা হচ্ছে, এত যে অ্যানেনকেফেলি হলো, অ্যানেনকেফেলি কি প্রিভেন্ট করা যেত না? হ্যাঁ, অ্যানেনকেফেলি প্রিভেন্ট করা সম্ভব। অ্যানেনকেফেলি প্রিভেন্ট করতে গেলে আপনাকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিতে হবে। প্রেগনেন্সির 1 মাস আগে থেকে শুরু করে আপনার পুরা ফার্স্ট ট্রাইমেস্টারটা এই ফলিক অ্যাসিড ডোজটা কমপ্লিট করতে হবে। কারণ হচ্ছে গিয়ে প্রথম 3 মাসের মধ্যে বাচ্চার কিন্তু নিউরাল ডেভেলপমেন্টটা কমপ্লিট হয়। এই জন্য ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনটা 1 মাস আগে থেকে শুরু করে প্রথম ট্রাইমেস্টারটা পুরোপুরি কন্টিনিউ করতে হবে। তাহলে এটুকুই আপু আমাদের অ্যারেনকেফালি ছিল। মোটামুটি আমরা কজ ম্যানেজমেন্ট সবই জেনে গিয়েছি। আর একটু যদি জানতে চান আপু, আপনারা অবশ্যই হারিক্স থেকে পড়ে নেবেন। এরপর আমরা চলে যাচ্ছি হাইড্রোকেফালাসে। আমরা ছোট ছোট করে মেন মেন ইনফরমেশন গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই নোটটা যদি কারো হাতে থাকে তাহলে অনেকখানি উপকারে আসবে বলে আমার মনে হয়। আচ্ছা, হাইড্রোকেফালাস। হাইড্রোকেফালাস আমরা পড়েছি যে হাইড্রোকেফালাস মানে হচ্ছে মাথাটা বড় থাকবে। তাহলে আমরা যদি পার অ্যাবডোমেন এক্সামিনেশন করি, তাহলে আমরা দেখব যে এখানে ব্রিস্ট প্রেজেন্টেশন থাকতে পারে। ব্রিস্ট প্রেজেন্টেশন কেন? কারণ হচ্ছে মাথা যেহেতু বড়, হ্যাঁ, মাথাটা কিন্তু হচ্ছে গিয়ে বড় হওয়ার জন্য এটা ব্রিস্ট হবে, কারণ এটা ফেভারেবল অ্যাডাপ্টেশন, মাথাটা উপরে থাকতেই পছন্দ করবে। হ্যাঁ, কারণ এটা অ্যাডাপ্টেশন ওখানে কম, জায়গা কম, এই জন্য ব্রিজটা ওখানে থাকবে, মাথাটা উপর দিকে চলে যাবে। এটা বলে ফেভারেবল হচ্ছে অ্যাডাপ্টেশন। যে পার ভাজানে এখন আপনাকে প্রশ্ন করতে পারে যে তুমি পার অ্যাবডোমেনালি দেখলা মাথা বড়, মাথা উপরে, কিন্তু তুমি লেবারের সময় যদি পেশেন্ট আসে তখন কি হাইড্রোকেফালাস কেফালি প্রেজেন্টেশন লেবারে এসেছে, তখন কি ডায়াগনোসিস করা সম্ভব? হ্যাঁ, তখনও সম্ভব। কারণ তখন যদি আমি পিভি করি, দেখবো যে যে ফ্রন্টালিটা আছে ওখানে সুচারটার গ্যাপটা অনেক বেশি, ফ্রন্টাল এখানে অনেক বেশি। সাথে যদি আমি প্রেস করি, তাহলে আমি ক্যাকলিং সাউন্ড পাবো ফিটাল হেড থেকে। এভাবেও হাইড্রোকেফালাস ডিউরিং লেবার ডায়াগনোসিস করা সম্ভব। এর ইনসিডেন্স কত? 1:20,000, 2,000।
তাহলে 2000 জনের মধ্যে একজন, রিকারেন্স রেট এরকম অলমোস্ট 5% অ্যানকেফেলির মতো। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে যে হাইড্রোকেফালাস মানে মাথা বড়, ভেন্ট্রিকুলোমেগালি, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি আসলে? ভেন্ট্রিকুলোমেগালিটা কি, হাইড্রোকেফালাসটা কি? ভেন্ট্রিকুলোমেগালি মানে যে শুধুমাত্র ভেন্ট্রিকল গুলা ডাইলেটেড হবে, ভেন্ট্রিকুলার ডায়ামিটার গুলা বাড়বে। আর হাইড্রোকেফালাস মানে ভেন্ট্রিকল তো ডাইলেটেড হবেই, সাথে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারটা বাড়বে, এবং ভেন্ট্রিকল ডাইলেট হওয়ার জন্য পাশে যে কর্টেক্স গুলো আছে, কর্টেক্স গুলো থিনিং হয়ে যাবে। তাহলে এই তিনটা জিনিস যদি পাই, তাহলে সেটাকে আমরা শুধু ভেন্ট্রিকুলার মেগালি না বলে তাকে আমরা হাইড্রোকেফালাস বলবো। আচ্ছা, তাহলে ডাইলেটেশনটা কেমন হবে? যদি এটা 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত ভেন্ট্রিকল গুলা ডাইলেটেড হয়, তাহলে এটা মাইল্ড হাইড্রোকেফালাস বলবো। যদি 12 থেকে 15 মিলিমিটার হয় তাহলে মডারেট বলবো। আর 15 মিলিমিটার যদি বেশি ডাইলেটেড হয়ে যায়, তাহলে সেটাকে আমরা সিভিয়ার হাইড্রোকেফালাস বলবো। আচ্ছা, এখন এই যে হাইড্রোকেফালাসটা হচ্ছে, এর কারণটা কি আসলে, কজটা কি? হ্যাঁ, কজটা এক নম্বরই হচ্ছে টর্স ইনফেকশন। টর্স ইনফেকশনের জন্য 55% ক্ষেত্রে হচ্ছে গিয়ে হাইড্রোকেফালাস হয়। হ্যাঁ, তাহলে টর্স ইনফেকশনের মধ্যে কি সবগুলোর জন্য দায়ী না? সবগুলোর জন্য দায়ী না, মেনলি টক্সোপ্লাজমা আর সাইটোমেগালো ভাইরাস, এই দুটা হচ্ছে গিয়ে দায়ী টর্স ইনফেকশনের মধ্যে। এছাড়া আপনারা জানেন কিনা টর্স দিয়ে কি কি ইনফেকশন হয়, এটা বলতে পারেন? কেউ কি বলতে পারবেন টর্চ দিয়ে কি কি হয়? টিতে তো টক্সোপ্লাজমা, ওতে কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি। টিতে হচ্ছে কি টক্সোপ্লাজমা ইনফেকশন, ওটা পরে বলছি। আরে হচ্ছে রুবেলা ইনফেকশন, সিতে হচ্ছে সাইটোমেগালোভাইরাস ইনফেকশন, এইচ হচ্ছে হার্পেস সিমপ্লেক্স ভাইরাস ইনফেকশন। তাহলে ওতে কি? ওতে হচ্ছে আদার্স। আদার্স এর মধ্যে আপনার ট্রিপোনোমা পেরিডাম হতে পারে, তারপরে পার্ভোভাইরাস হতে পারে, এইচআইভি হতে পারে। হ্যাঁ, এগুলো যদি হয় তাহলে সবগুলো কিন্তু টর্স ইনফেকশন। তাহলে আমাদের হাইড্রোকেফালাসের জন্য মেইনলি দায়ী হচ্ছে টক্সোপ্লাজমা আর সাইটোমেগালোভাইরাস। আচ্ছা, আর কি কারণে হতে পারে? আর যদি কারো ওপেন স্পাইনা বাইফিডা থাকে, তাহলে হচ্ছে গিয়ে আপনার 40% ক্ষেত্রে হাইড্রোকেফালাস হতে পারে। আমরা কিন্তু অ্যানকেফেলির সময় বলেছিলাম যে একটা নিউরাল টিউব থাকে, নিউরাল টিউবের একটা ক্রেনিয়াল এন্ড আরটা কিন্তু কর্ডাল এন্ড। ক্রেনিয়াল এন্ডটা যদি ওপেন থাকে, ক্লোজার ফেলিওর হয়, তাহলে অ্যানকেফেলি হয়। আর কর্ডাল এন্ডটা যদি ক্লোজার ফেলিওর হয়, তাহলে কিন্তু ওপেন স্পাইনা বাইফিডা হয়। আচ্ছা, তাহলে ওপেন স্পাইনাল বাইফিডা কেন হবে? আবার সে একই কথা, আনকন্ট্রোল বা নিউরাল টিউবের যত কথা সবই এই তিনটার সাথে জড়িত। একটা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, আর ফলেট ডেফিসিয়েন্সি। তাহলে এই তিনটা কথা সবসময় নিউরাল টিউবের সাথে জড়িত। তাহলে এইগুলা কারণেও কিন্তু আপনার হাইড্রোকেফালাস হতে পারে। আর কি আছে? আর আছে অ্যানোপ্লয়েডি, যেটা 5% ক্রোমোজোমাল ডিজিজ, এসবের কারণেও কিন্তু আপনার হাইড্রোকেফালাস হতে পারে। আচ্ছা, এখন আমাদের বুঝতে হবে এই যে ভেন্ট্রিকুলার মেগালি হচ্ছে, ডেফিনেটলি ফ্লুইড ভিতরে বাড়ছে, তাহলে কেন বাড়ছে বা কোথায় অবস্ট্রাকশনটা হচ্ছে? তাই এটা বুঝতে গেলে কিন্তু আমাদের সিএসএ পাথওয়েটা বুঝতে হবে। সিএসএ পাথওয়েটা আমরা আন্ডারগ্রেডে সবাই পড়েছি। আর একবার এটা যদি আমরা রিক্যাপচুলেট করে নিই, তাহলে আমাদের মাথায় থাকবে হাইড্রোকেফালাসটা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমাদের সিএসএম এর পাথওয়ে। সিএসএম এর পাথওয়েটা কি? প্রথমে এই সেরিব্রাল স্পাইনাল ফ্লুইডটা আপনার ব্রেনে যে ল্যাটারাল ভেন্ট্রিকলটা আছে, ল্যাটারাল ভেন্ট্রিকলের করের যে প্লেক্সাস, এখান থেকে প্রোডাকশনটা স্টার্ট হয়। এখান থেকে প্রোডাকশন হওয়ার পরে ফোরামেন অফ মনরো দিয়ে এটা থার্ড ভেন্ট্রিকলে চলে আসে। ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে 3 নাম্বার ভেন্ট্রিকলে চলে আসে। 3 নাম্বার ভেন্ট্রিকল থেকে একই ডাক্ট অফ সিলভিয়াস দিয়ে এটা ফোর্থ ভেন্ট্রিকলে চলে যায়। ফোর্থ ভেন্ট্রিকলে যাওয়ার পরে দুইটা ফোরামেন দিয়ে, ফোরামেন অফ ম্যাজেন্ডি এন্ড ফোরামেন অফ লুস্কা দিয়ে এটা সাবআরকনাইড স্পেস অফ ব্রেন এন্ড স্পাইনাল কর্ডে চলে যায়। ওখানে যাওয়ার পরে ওখান থেকে ভেনাস সাইনাসের মাধ্যমে রিঅ্যাবজর্পশন হয়। তাহলে রিঅ্যাবজর্পশন ইনটু ভেনাস সাইনাস, তাহলে রিঅ্যাবজর্পশন হয়ে এটা আবার সার্কুলেশনে চলে যায়। তাহলে ব্যাপারটা কি হলো? ল্যাটারাল ভেন্ট্রিকলে প্রোডাকশন হলো, ফোরামেন মন্ডো দিয়ে থার্ড ভেন্ট্রিকলে আসলো, থার্ড ভেন্ট্রিকল দিয়ে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়া দিয়ে ফোর্থ ভেন্ট্রিকলে আসলো, ফোর্থ ভেন্ট্রিকল থেকে ফোরামেন অফ মেজেন্ডি এন্ড ফোরামেন অফ লুস্কা দিয়ে সাবআরকনাইড স্পেস অফ ব্রেন এন্ড স্পাইনাল কর্ডে এটা চলে আসলো। এখন তাহলে এখানে কোথাও অবস্ট্রাকশন হলো? যদি কার টর্স ইনফেকশন হয়, সে করবে কি? এই একই ডাক্ট অফ সিলিভিয়াস এখানে একটা আপনার ব্লকেট তৈরি করে দিবে। এখানে যদি ব্লক হয়ে যায়, তাহলে আপনার উপরে ফ্লুইডগুলো বাড়তে থাকবে বাড়তে থাকবে, আলটিমেটলি কিন্তু হাইড্রোকেফালাস ডেভেলপ করবে। তাহলে কি হলো? যদি একই ডাক্ট অফ সিলিভিয়াস অবস্ট্রাকশন হয়, তাহলে হাইড্রোকেফালাস হয়।
এখন হাইড্রোকেফালাসের জন্য আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন কি, কজ খুঁজে বের করার জন্য কি পরীক্ষা করবেন, সেটার জন্য আমরা প্রথমেই একটা টর্চ প্যানেল করব। হ্যাঁ, টর্চ প্যানেল করব, সাথে ব্লাড সুগারটা দেখব, আলট্রাসোনোগ্রাম করব ফিটাল বায়োমেট্রির জন্য। তাহলে এই পরীক্ষা নিরীক্ষা গুলো আমাদের লাগবে। আচ্ছা, আর ম্যানেজমেন্ট পারপাসের জন্য আমরা কি টেস্ট করব? এটা করলাম আমরা রুল আউট দ্য কজ। আর ম্যানেজমেন্ট পারপাসের জন্য আমরা অ্যামনোসিনথেসিস করব। অ্যামনোসিনথেসিস করে আমি কি দেখতে চাচ্ছি? অ্যামনোসিনথেসিস করে আমি পিসিআর করতে চাচ্ছি, এতে আমি ইনফেকশন দেখতে পারবো কি কারণে হলো, এবং ক্যারোটাইপিং করতে চাচ্ছি, যেটা আমি দেখতে চাচ্ছি যে আর কোনো ক্রোমোজোমাল অ্যানোমালি বা ক্রোমোজোমাল অ্যানোমালি ডায়াগনোসিস করার জন্য আর কোনো ক্রোমোজোমাল অ্যানোমালি তার আছে কিনা। হ্যাঁ, এটা দেখার জন্য আমরা ক্যারোটাইপিং করতে চাচ্ছি। তাহলে ম্যানেজমেন্ট পারপাসের জন্য কিন্তু আমাদের অ্যামনোসিনথেসিসটা লাগবে। আচ্ছা, এখন হাইড্রোকেফালাস তো হলো, এতে কমপ্লিকেশন কি? কমপ্লিকেশন হচ্ছে গিয়ে মায়ের কমপ্লিকেশন হতে পারে। সেটা কি কমপ্লিকেশন হতে পারে? মায়ের কমপ্লিকেশন হচ্ছে গিয়ে এত বড় মাথা নিয়ে মায়ের অবস্ট্রাকটিভ লেবার হয়ে যেতে পারে, রাপচার ইউটারাস হয়ে যেতে পারে। যদি ব্রিস্ট প্রেজেন্টেশন থাকে তাহলে আফটার কামিং হেডটাও কিন্তু অ্যারেস্ট হয়ে যেতে পারে। তাহলে এই কমপ্লিকেশন গুলো কিন্তু কমন হাইড্রোকেফালাসের জন্য। এখন একটা হাইড্রোকেফালাস পেলাম, ম্যানেজমেন্ট করবো কিভাবে? ম্যানেজমেন্ট করবো আবারও সেভাবে, জেনারেল ম্যানেজমেন্ট করতে হবে, স্পেসিফিক ম্যানেজমেন্ট করতে হবে। জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে কাউন্সিলিং করতে হবে রিগার্ডিং সবকিছু, ডায়াগনোসিস, কজ, তারপরে হচ্ছে গিয়ে নিড, পেডিয়াট্রিক সার্জন, নিউরোলজিস্ট, তারপরে সবকিছু এখানে বলতে হবে কাউন্সিলিং এর মধ্যে। তারপরে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যাব কোথায়? ফিটো ম্যাটারনাল ইউনিটের সাথে এবং পেডিয়াট্রিক সার্জনের সাথে। এবার স্পেসিফিক ম্যানেজমেন্ট করতে গেলে আমার কি লাগবে? আবারও ডিটেল আল্ট্রাসাউন্ড স্ক্যান লাগবে টু এক্সক্লুড আদার কনজেনিটাল অ্যাবনর্মালি, এবং অ্যামনোসিনথেসিস লাগবে ফর ডায়াগনোসিস অফ দ্য ক্রোমোজোমাল অ্যানোমালি। তাহলে এগুলোর জন্য আমার হচ্ছে গিয়ে আল্ট্রাসোনোগ্রাম এবং অ্যামনোসিনথেসিস করা লাগবে। আচ্ছা, এরপরে আসি, যদি ইনকম্প্যাটিবল টু লাইফ যদি হয়, তাহলে কিন্তু আমি, যদি বোঝাই যায় যে এত বেশি সিভিয়ার হাইড্রোকেফালাস ইনকম্প্যাটিবল টু লাইফ, তাহলে ডেফিনেটলি কিন্তু আমি অফার করব টার্মিনেশন। কিন্তু যদি দেখি যে না, এজ অফ ভায়াবিলিটি পার হয়ে গেছে এবং এটা মাইল্ড ভ্যারাইটি হাইড্রোকেফালাস, তাহলে কিন্তু অবশ্যই আমি কি করব? ভিডি ট্রায়াল দিব। তাহলে এজ অফ ভায়াবিলিটি পার হয়ে গেছে, মাইল্ড ভ্যারাইটি অফ হাইড্রোকেফালাস, তাহলে আমি ভিডি ট্রায়াল করতে পারি। আর যদি দেখি যে না, মডারেট টু সিভিয়ার হাইড্রোকেফালাস, তাহলে কিন্তু আমার সেন্সেশন লাগবে। এবং ডেলিভারির পরে আমাদের কি করতে হবে? ভেন্ট্রিকুলার পেরিটোনাল শান্ট অপারেশন করতে হবে পেশেন্টের। যদি আমি দেখি যে না, এজ অফ ভায়াবিলিটি থেকে অনেক দূরে আছে, সাথে আমার শুধুমাত্র হাইড্রোকেফালাস আছে, অন্য কোনো কনজেনিটাল অ্যানোমালি নাই, তাহলে কিন্তু আমি কি করতে পারি? ইন ইউট্রো ভেন্ট্রিকুলার পেরিটোনাল শান্ট অপারেশন করতে পারি, অথবা ভেন্ট্রিকুলার আর্টেরিয়াল শান্ট অপারেশন করে দিতে পারি। কিন্তু যদি দেখি যে না, হাইড্রোকেফালাস সাথে মাল্টিপল কনজেনিটাল অ্যানোমালি আছে, তাহলে কিন্তু আমি এই বাচ্চাটা কন্টিনিউ করতে চাচ্ছি না। কি করতে চাই? তখন আমি কাউন্সিলিং করব রিগার্ডিং সবকিছু, সাথে অফার করব টার্মিনেশন। আমার মোড অফ ডেলিভারি কেমন হবে? অবশ্যই মোড অফ ডেলিভারি আমার ভিডি প্রেফার্ড হবে। যেটা হাইড্রোকেফালাস কনজেনিটাল অ্যানোমালি মাল্টিপল আছে, আমি কিন্তু এই বাচ্চাকে সেল সেকশন করতে চাচ্ছি না, কারণ আমি জানি এই বাচ্চা তো কোনোভাবেই বাঁচবে না। তাহলে এর জন্য মার কিন্তু একটা বাচ্চার সম্ভাবনা আমি কমিয়ে দিতে চাই না। আমি অলওয়েজ আমার ট্রাই থাকবে ভিডি। হ্যাঁ, এই জন্য ভিডি করতে গেলে, যেহেতু মাথা বড়, করতে গেলে কিন্তু অবশ্যই এখানে ডিস্ট্রাকটিভ অপারেশন লাগতে পারে। তাহলে এই একটা মাত্র ক্ষেত্রে এখন আছে যেখানে ডিস্ট্রাকটিভ অপারেশন লাগলেও লাগতে পারে, তারপরেও আমি ভিডি করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে ডিস্ট্রাকটিভ অপারেশনটা কিভাবে করা হয়? সার্ভি যখন 3 থেকে 4 সেন্টিমিটার ডাইলেটেড হয়, তখন ব্লাডারটাকে ইভাকুয়েট করা হয়। ইভাকুয়েট করার পরে একটা শার্প পয়েন্টেড সুচার দিয়ে বা সিজর্স দিয়ে হচ্ছে গিয়ে, অথবা 17 গজ নিডল দিয়ে বাচ্চা যে ফন্টানালিটা পাচ্ছি, ফন্টানালিটা ফুটা করে দেওয়া হয়। ফুটা করে দিলে ওখান থেকে ফ্লুইডগুলো সব বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে বাচ্চার মাথাটা অনেক বেশি ডিকম্প্রেসড হয়ে যায়, তখন বাচ্চাটা ডেলিভারি করতে আর কোনো সমস্যা হয় না। তাহলে এইভাবে আমরা ডিস্ট্রাকটিভ অপারেশন করতে পারি। যদি এই সময় কোনোখানে যদি দেখা যায় যে অবস্ট্রাকশন হচ্ছে, তাহলে কিন্তু ক্লেডোটমিও করা যেতে পারে। আচ্ছা, এরপরে অ্যানোমালিটা আমরা পড়বো হচ্ছে কি ইম্পর্টেন্ট, গ্যাস্ট্রোস্ট্রাইসিস সাথে ওমফেলিসিরি। হ্যাঁ, এটা আমরা একটু পার্থক্য করে পড়বো। আমি এটা একটা ক্লাসও করেছিলাম। পার্থক্য করে পড়লে না মনে থাকে, এবং পার্থক্যের মধ্যেই কিন্তু এর সবকিছু চলে আসে। পার্থক্য করে কিভাবে পড়ছি? আচ্ছা, গ্যাস্ট্রোস্ট্রাইসিস এবং হচ্ছে ওমফেলিসিরি পার্থক্য করে যদি পড়ি, তাহলে আমরা এভাবে যদি একটা চার্ট আমরা লিখে রাখি বইয়ের মধ্যে কোথাও, তাহলে কিন্তু আমাদের পড়তেও যেমন আরাম হবে, এটা কিন্তু রিভিশন দিতেও আরাম, প্লাস পরীক্ষা এর বাইরে আর কিছু আসে না। আচ্ছা, গ্যাস্ট্রোস্ট্রাইসিস ওমফেলিসিরি দুটোই কিন্তু বাচ্চার অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ডিফেক্ট। হ্যাঁ,
অ্যান্টেরো অ্যাবডোমিনাল ওয়াল কোনো কারণে পুরোপুরি হচ্ছে গিয়ে ডেভেলপ করেনি, তখন হয় গ্যাস্ট্রাস ক্রাইসিস হবে অথবা ওমফালোসিলি হবে। আচ্ছা, গ্যাস্ট্রাস ক্রাইসিসে কিন্তু এটা প্রোগনোসিস কিন্তু ভালো, আর ওমফালোসিলি প্রোগনোসিস কিন্তু অত বেশি ভালো না। গ্যাস্ট্রাস ক্রাইসিস ইনসিডেন্ট হচ্ছে 1:12,000 আর এটা ইনসিডেন্ট হচ্ছে 1:4,000। আচ্ছা, গ্যাস্ট্রাস ক্রাইসিস কি হয়, এটা কিন্তু প্যারা আম্বিলিকাল একটা ডিফেক্ট। হ্যাঁ, এটা দেখা যায় যে পেটের যে আম্বিকাস আছে, আম্বিলিকাল যে কর্ডটা আছে, এটা সাধারণত দেখা যায় রাইট সাইডে হচ্ছে কি ডিফেক্টটা থাকে। আম্বিলিকাল কর্ডের রাইট সাইড ডিফেক্টটা পাওয়া যায়। এখানে কিন্তু কোনো মেমব্রেন থাকে না, কোনো মেমব্রেন দিয়ে এটা প্রোটেক্ট করা থাকে না। হ্যাঁ, তো অনেক সময় মেমব্রেন দিয়ে প্রোটেক্ট করা নাই শুনলে মনে হয় গ্যাস্ট্রাস বেশি খারাপ, কারণ এই নাড়ি ভুঁড়িগুলা অ্যাবডোমেনের মধ্যে ফ্লোট করতে থাকে। এই জন্য কিন্তু আসলে কিন্তু তা না, ওমফ্লোসিলি বেশি খারাপ। আর এখানে কিন্তু কেন খারাপ ওমফ্লোসিলি, কারণ গ্যাস্ট্রাস ক্রাইসিসে যদিও প্রোটেক্টিভ মেমব্রেন থাকে না, কিন্তু এতে কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিসও থাকে না। তার ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস না থাকলে তার কিন্তু বাঁচার সম্ভাবনা বা তার প্রোগনোসিস কিন্তু ভালো হয়। তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আল্ট্রাসোনোগ্রামে পলিহাইড্রোমিয়ালস পাওয়া যায়। ওদিকে ওমফ্যালোসিল কি, এটাও কিন্তু একটা মিড লাইন ডিফেক্ট, কিন্তু এর আম্বিলিকাল কর্ডটা যে হার্নিয়েটেড স্যাকটা পেটের মধ্যে যে নাড়িভুঁড়ি বের হয়েছে তার মাঝখানে কিন্তু আম্বিলিকাল কর্ডটা কিন্তু ইনসার্ট করা থাকে। এটা কিন্তু একটা প্রোটেক্টিভ মেমব্রেন থাকে, কিন্তু যেহেতু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস বেশি থাকে, তো এই প্রোটেক্টিভ মেমব্রেন থাকলেও কি না থাকলেও কি, এটা বাচ্চা কিন্তু অত বেশি ভালো প্রোগনোসিস না। সাথে গ্যাস্ট্রাস ক্রাইসিসের মধ্যে এরও কিন্তু পলিহাইড্রোমিয়ালস থাকতে পারে। আচ্ছা, এখন ম্যানেজমেন্টে আসি। ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে গ্যাস্ট্রাস ক্রাইসিস আমার যখন বাচ্চার মনে হবে লাং ম্যাচুর হয়েছে তখন আমি টার্মিনেশন করব। সাথে আমি ভিডি অবশ্যই চাচ্ছি। ভিডির পরে সিলাস্টিক ব্যাগ, মানে এক ধরনের ব্যাগ আছে যার মধ্যে ইলেক্ট্রোলাইটস থাকে, সবকিছু থাকে। যখনই বাচ্চা ডেলিভারি হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু এই ব্যাগের মধ্যে আপনার ওর নাড়ি ভুঁড়িগুলো যেগুলো বাইরে আছে সব মধ্যে ঢুকিয়ে দিয়ে এটা সিল করে দিতে হবে, যাতে এটা বাচ্চার এয়ার সংস্পর্শে এসে এখানে কোনো প্রবলেম না হয়। আর এর মধ্যে কিন্তু সমস্ত মেডিসিন বা ইলেক্ট্রোলাইটস সবকিছু কিন্তু এই ব্যাগটার মধ্যে দেওয়া থাকে। যতদিন না অপারেশন হচ্ছে এই ব্যাগটা ইউজ করতে হবে, অ্যাজ আর্লি এজ পসিবল অপারেশন করে ফেলতে হবে। আচ্ছা, আর যদি ওমফালোসিলি থাকে, আমি জানি প্রগনোসিস ভালো না, তাহলে অবশ্যই আমি কাউন্সিলিং করে তাকে টার্মিনেশন অফার করব, এবং টার্মিনেশন করব অবশ্যই আমি ভিডি প্রেফার রাখবো। এবং বাচ্চা কিন্তু মারা যাবে একমাত্র ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার জন্যই, বাচ্চা ডেলিভারি পরে। হ্যাঁ, তাহলে সেখানটা খেয়াল রাখতে হবে যেটা ওমফালোসিলি নাকি গ্যাস্ট্রাস ক্রাইসিস। তাহলে এটা আমাদের পড়া হয়ে গেল। এটা আমাদের অনেক সময় ছবি থাকে অথবা আপনাদের কোশ্চেনও আসতে পারে। তাহলে এরপর আমরা আরেকটু পড়বো, সেটা হচ্ছে রেনাল অ্যাবনর্মালিটিস, কারণ এটা অস্পিতে ছবি থাকে। রেনাল অ্যাবনর্মালিটিসটাকে আমরা 5 ভাগে ভাগ করেছি। সেটা কি কি? একটা হচ্ছে ফিটাল হাইড্রোনেফ্রোসিস, একটা হচ্ছে অবস্ট্রাকটেড ইউরোপ্যাথি, একটা হচ্ছে ইনফেন্টাইল পলিসিস্টিক কিডনি ডিজিজ, অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, মাল্টিসিস্টিক কিডনি ডিজিজ। তাহলে এর মধ্যে আমাদের বেশি জরুরি হচ্ছে গিয়ে ফিটাল হাইড্রোনেফ্রোসিস এবং অবস্ট্রাকটেড ইউরোপ্যাথি। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে ফিটাল হাইড্রোনেফ্রোসিসটা একটু আলোচনা করি। ফিটাল হাইড্রোনেফ্রোসিসের আসলে কজ কি, কেন হয়? হ্যাঁ, তাহলে এটা কিন্তু 3টা লেভেলে অবস্ট্রাকশন হতে পারে। একটা হতে পারে, আমরা একটু যদি ছবিটা কল্পনা করি, যদি আমরা একটা কিডনি ছবি কল্পনা করি, যদি দেখা যায় আপুরা বলেন। আহ দেখা কি যাচ্ছে? আচ্ছা, এটা দেখেন আপু, উপরে একটা কিডনি আছে, কিডনি এখানে পেলভিক আলসার সিস্টেম আছে, ইউরেটার দিয়ে ব্লাডারের মধ্যে আসছে, তারপর একটা ইউরেথ্রা ওপেনিং আছে। তাহলে হাইড্রোনেফ্রোসিস হলে গিয়ে আমার 3টা জায়গায় অবস্ট্রাকশন থাকতে পারে। একটা থাকতে পারে এই যে পেলভিক আলসার সিস্টেমটা আছে, তাহলে একটু বড় করে দেন। এবার তো হবে। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে কিডনি, এটার পরে ইউরেটার, তারপর হচ্ছে ইউরিনারি ব্লাডার, তারপর হচ্ছে ইউরেথ্রাম। আমাদের এটা হচ্ছে পেলভিক আলসার সিস্টেম, ইউরেটার, এটাকে আমরা ভেসিকল বলছি। যদি আমার অবস্ট্রাকশন আমরা ইউরেটার ও পেলভিক আলসার সিস্টেমের এখানে থাকে, তাহলে যদি ওখানেও আমাদের হাইড্রোনেফ্রোসিস হয়ে যাবে, যেহেতু এখানে অবস্ট্রাকশন। যদি আমার ইউরেটারও ভেসিকুলার সিস্টেমের এখানে অবস্ট্রাকশন থাকে, তাহলেও কিন্তু আপনার হাইড্রোনেফ্রোসিস হতে পারে।
আরটা কি হতে পারে? আরটা হতে পারে ভেসিকুলো ইরিটেটরি রিফ্লাক্স। কোনো কারণে যদি এটা রিফ্লাক্স হয়ে ইরিটার দিয়ে উল্টা দিকে ইউরিনটা চলে যায়, তাহলেও কিন্তু হাইড্রোনেফ্রোসিস হবে। আচ্ছা, তাহলে এই তিনটা কারণে যদি হাইড্রোনেফ্রোসিস হয়, তাহলে আমাদের এটার ট্রিটমেন্টটাও খুবই সহজ। যেখানেই আপনার অবস্ট্রাকশন হবে, অবস্ট্রাকশনটা যদি আমরা খুলে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই হাইড্রোনেফ্রোসিসটা কারেকশন হয়ে যাবে, যদি অত বেশি সিভিয়ার কন্ডিশন না হয়। আচ্ছা, এখন একটা জিনিস এখানে প্রশ্ন আসে, সেটা হচ্ছে এইটা কিভাবে ধরা পড়বে। এটা যদি আমরা নর্মাল অ্যানোমালি স্ক্যান করি, আমি কি ছবি চেঞ্জ করতে পারবো? তাহলে আপনি দাঁড়াতে হবে না, কষ্ট করে আমি আবার ছোট করে দিতে পারবো কোনটা দিলে। আচ্ছা, আবার একটু ই করেন। হ্যাঁ, আবার ছবিটা একটু দেন। আমাদের ফোন আসছে নাকি? ও, আচ্ছা, এখন আপনারা দেখেন অবস্ট্রাকশন কিন্তু আমার পেলভিক আলসার সিস্টেমের এখানে, ভেসিকুলার ইউরেট্রিক সিস্টেমের এখানে। তাহলে এই ফিটাল হাইড্রোনেফ্রোসিসে কখনো কিন্তু এই ইউরিনারি ব্লাডারটা বড় হবে না, মেগাসিস্টাইসিস কিন্তু কখনোই হবে না। হতে গেলে কিন্তু অবস্ট্রাকশন এদিকে কোথাও থাকতে হতো। তাহলে এটা কিন্তু আমরা গুলিয়ে ফেলি যে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথির সাথে এটা কিন্তু ডিফারেন্স। অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি যদি হয়, তাহলে মেগাসিস্টাইটিস হবে, কিন্তু হাইড্রোনেফ্রোসিস হতে গেলে কিন্তু মেগাসিস্টাইটিস হওয়া লাগছে না। এই পর্যন্ত অবস্ট্রাকশন হলেই কিন্তু হাইড্রোনেফ্রোসিস হতে পারছে। তাহলে এটা এখানে জানতে হবে। তাহলে এখানে আমাদের তিনটা কথা। একটা হচ্ছে যে পেলভিক আলসার সিস্টেমটা ডাইলেটেড হবে, তারপরে হচ্ছে মেগাসিস্টাইটিস থাকবে না, আর যেহেতু ইউরিনের ব্লাডারটা নর্মাল থাকবে এবং বাচ্চার ইউরিন প্রোডাকশন ঠিক থাকবে, তাহলে কিন্তু এখানে এএফআইটাও আমাদের নর্মাল থাকবে। তাহলে ফিটাল হাইড্রোনেফ্রোসিসে আমার পেলভিক আলসার সিস্টেমটা ডাইলেটেড থাকবে, মেগাসিস্টাইটিস থাকবে না, এএফআইটা নর্মাল থাকবে। তাহলে এই তিনটা ফিচার মনে রাখতে হবে, অস্পিতে কিন্তু আপু আসতে পারে। ম্যানেজমেন্টটা কেমন হবে? ম্যানেজমেন্ট ডিপেন্ড করবে আমার অপোজিট সাইডে কিডনিটা কেমন আছে, ওই পাশে হাইড্রোনেফ্রোসিস আছে কিনা। যদি ওই পাশে না থাকে, সেটার উপর ডিপেন্ড করবে। বাচ্চার অলিগোহাইড্রোনেস আছে কিনা, সেটার উপর ডিপেন্ড করবে। সর্বোপরি আদার কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস আছে কিনা, এর উপর ডিপেন্ড করবে আমাদের ট্রিটমেন্টটা। যদি আমার মাইল্ড ভ্যারাইটি হয়, তাহলে কোনো ট্রিটমেন্টই লাগবে না, বাচ্চা ডেলিভারি পরে নর্মাল হয়ে যাবে। যদি সিভিয়ার ভ্যারাইটি হয়, তাহলে আমাদের ইন ইট্রো এন্ডোস্কোপির মাধ্যমে ভেসিকুলো সিনথেসিস করতে হবে, মানে এই অবজেকশন গুলো আমাকে খুলে দিতে হবে। ঠিক আছে? আর যদি কোনো কনজেনিটাল অ্যাবনরমালিটির সাথে থাকে, তাহলে আমাদের অবশ্যই আবার সে অফার করতে হবে টার্মিনেশন। আচ্ছা, এটার সাথে আমি অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথিটা অল্প একটু বলে ফেলি। অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথিটা ফিমেল বেবিদেরও হতে পারে, মেল বেবিদেরও হতে পারে। মেল বেবিদের নর্মালি যদি এই ইউরেথ্রার পিছনে পোস্টেরিয়র ইউরেথ্রার ভালভ থাকে, তাহলে এখানে অবস্ট্রাকশন হয়। আর ফিমেলদের ক্ষেত্রে যদি স্ট্রিকচার থাকে বা স্টেনোসিস থাকে, তাহলে হতে পারে। তাহলে এর ক্ষেত্রে কিন্তু দেখেন আপু, এই অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি ক্ষেত্রে মেগাসিস্টাইটিস থাকবে, মেগা ইউরেটার থাকবে, সাথে কিন্তু হাইড্রোনেফ্রোসিস থাকলেও থাকতে পারে। কিন্তু এখানে মেইন কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে গিয়ে, আচ্ছা, কিছু আছে কিনা, থাক আর লাগবে না, অল্প একটু লাগবে। হ্যাঁ, মেইন কথা হচ্ছে গিয়ে আমাদের ছবি দিবে আপু, যদি অস্পি আসে, ছবিতে এই অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি ক্ষেত্রে এরকম একটা ছবি দিবে। এটা হচ্ছে গিয়ে কি হোল সাইন। দেখেন আগেকার আমলে তালার চাবিটা এরকম থাকতো, এই কি হোল সাইনের মতো হয়ে যাবে। এইরকম একটা সাইন থাকলে আমি বুঝতে পারবো যে এটা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথির ছবি। এটার জন্যই ছবিটা আঁকা, যদিও সুন্দর হয়নি। যাই হোক, এটা শেষ ভাই, আর লাগবে না। ও আচ্ছা, তাহলে আমাদের মেইন কথা হচ্ছে যে হাইড্রোনেফ্রোসিসের সাথে ডিফারেন্সটা হচ্ছে ওখানে হাইড্রোনেফ্রোসিস থাকছে, মেগাসিস্টাইটিস থাকছে না। অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথিতে মেগাসিস্টাইটিস থাকছে, সাথে হচ্ছে গিয়ে মেগা ইউরেটারও থাকছে, আর কি হোল সাইনটা আমরা পাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে ইনভেস্টিগেশনের মধ্যে যে পেলভিক আলসার সিস্টেমটা যদি 10 মিলিমিটার কম হয়, তাহলে মাইল্ড ভ্যারাইটি বলবো হাইড্রোনেফ্রোসিসের। 10 থেকে 15 থাকলে, মিলিমিটার থাকলে মডারেট ভ্যারাইটি বলবো। মোর দ্যান 15 হবে এটা। 15 মিলিমিটার থাকলে সিভিয়ার ভ্যারাইটি বলবো, আর মেগাসিস্টাইটিস থাকছে না। বানানটা একটু ভুল হয়েছে মনে হয়। আর তিনটা ফিচারও আমরা বলেছি, যে পেলভিক আলসার সিস্টেমটা ডাইলেটেড থাকবে, মেগাসিস্টাইটিস থাকবে না, এএফআই নর্মাল থাকবে। কেন নর্মাল থাকবে এগুলো আমরা বলেছি। ট্রিটমেন্টটা কিভাবে ডিপেন্ড করবে সেটা আমরা বলছি। আচ্ছা, অবশ্যই ইউরোপ্যাথিটা আমরা বলে ফেলেছি। এখানে কিন্তু অবশ্যই আপু আপনার অলিগোহাইড্রোনেস থাকবে, যেহেতু ইউরেথ্রার ওখানেই আপনার অবস্ট্রাকশন, এবং অলিগোহাইড্রোনেসের জন্যই কিন্তু এর প্রোগনোসিসটা অনেক পোর থাকবে। হ্যাঁ, আর সিভিয়ার অলিগো থাকলে ভেসিকুলার অ্যামনিওটিক ক্যাথেটার আমরা করতে পারি, এবং ডেলিভারির পরে আমরা লেজার দিয়ে এই ইউরোপ্যাথিটা বা অবস্ট্রাকশনটা রিমুভ করতে পারি।
তাহলে এটা ট্রিটমেন্টটা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে কিডনি আমাদের অত কিছু আর লাগবে না, তাহলে মনে আমরা বলেছিলাম যে দুটা বললেই হবে, ফিটাল হাইড্রোনেফ্রোসিস আর অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি। তাহলে মোটামুটি এই দুটো থেকে অনেক সময় অস্পিতে কমন চলে আসে। তাহলে আমাদের কনজিটাল অ্যানোমালি আমরা এগুলোর মধ্যেই থাকার চেষ্টা করছি, কারণ এই চারটা টপিকস মোটামুটি, চারটা না আমরা ছয়টা টপিকস পড়লাম, ছয়টা টপিকস থেকে মোটামুটি এসিকিউতে অথবা আপনার অস্পিতে চলে আসলেও আসতে পারে। এছাড়া আরো অনেক টপিকস আছে, সেগুলো কিন্তু আপনারা পড়বেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের সবচেয়ে লাস্টের টপিক সেটা হচ্ছে অডিট ইন অবস্টেট্রিক্স। হ্যাঁ, এটা আমি একটা ছোট্ট নোট দেওয়ার চেষ্টা করেছি, যদি আপু আপনারা এটা মুখস্থ করেন, হ্যাঁ, তাহলে আমার কাছে মনে হয় না যে এক্সট্রা আলাদা করে আর কিছু পড়তে হবে এটার জন্য। এবং এটা কিন্তু অনেক সময় আপনার এসিকিউর মধ্যে ছোট যে শর্ট কোশ্চেন আনসার থাকে 2 নাম্বার প্রশ্নের মধ্যে, অনেক সময় কিন্তু অডিট আগে অনেকবার দিয়েছে, অনেকদিন ধরে আসছে না বলে এটাকে আমরা ফেলে দিতে পারবো না। এটাকে হচ্ছে গিয়ে অবশ্যই কিন্তু আপনারা পড়তে হবে, এবং আমি যে নোটটা দিয়েছি এটুকু যদি মোটামুটি আপনারা পড়েন এবং এটুকু যদি রেখে আসতে পারেন, আশা করি 5-এর মধ্যে 3.5-4 পেয়ে যাবেন। হ্যাঁ, এটা একটু খটোমটো ব্যাপারটা, আমি সোজা করে লিখেছি। এবং আশা করি যে আপনারা এটা মুখস্থ করতে পারবেন। অডিট হচ্ছে খুব সোজা, আমি যদি সোজা বাংলায় বলি, সোজা কথায় বলি, সেটা হচ্ছে যে আমরা ডাক্তার হিসেবে যে কাজগুলো করছি হসপিটালে, বা টোটাল হসপিটালে যে কার্যক্রমটা পরিচালিত হচ্ছে, এটা তো একটা সুপারভিশন দরকার আছে, তাই না? আমাদের উপরে তো আমাদের প্রফেসর স্যার ম্যাডামরা আছেন, তার উপরে ডিরেক্টর স্যাররা আছেন, সবাই মিলে এটাকে সুপারভাইজ করছেন। কিন্তু বছরে বা যদি মান্থলি একটা অডিট হয়, যে আমি কি কাজ করেছি এবং সেই কাজটাকে যদি একটা স্ট্যান্ডার্ড একটা কারোর সাথে তুলনা করা হয়, তুলনা করে যদি আমাদের ভুল ত্রুটিগুলো বের করা হয়, যে হ্যাঁ এই কাজটা এভাবে না করে ওই হসপিটালের মতো করে আইডিয়াল যদি কিছু থাকে সেই তার মতো করে করলে জিনিসটা আমাদের আরো উন্নত হতো, সে অনুযায়ী যদি আমাদের কাজের প্রোটোকলটা চেঞ্জ করা হতো, তাহলে কিন্তু আমরা অনেক স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট দিতে পারি। অডিট হচ্ছে সেটাই, যে আপনি কি কাজ করলেন সেটাকে আপনার স্ট্যান্ডার্ড একটা কোনো প্র্যাকটিসের সাথে তুলনা করে সেটাকে মডিফাই করে যদি ইমপ্লিকেশন করা হয়, সেটাকেই কিন্তু অডিট বলে। হ্যাঁ, তাহলে এটা আমরা কিন্তু কোনো রিসার্চ বা কোনো আম, ইয়ের সাথে কিন্তু আমরা এটাকে গুলিয়ে ফেলবো না। রিসার্চ কিন্তু এক জিনিস, অডিট কিন্তু আর একটা জিনিস। রিসার্চ হচ্ছে অনেকদিন ধরে কোনো ডাটা কালেকশন করা হচ্ছে, একটা হসপিটাল যে কোনো একটা ব্যাপারেই মনে করেন করা হচ্ছে, করার পরে সেটাকে যদি আমরা কোনো কিছুর সাথে তুলনা করে সেটাকে যদি আমরা পাবলিশ করি, বা ওটাকে যদি একসেপ্ট করা হয়, সেটা কিন্তু রিসার্চ। হ্যাঁ, তাহলে অডিটটা হচ্ছে অলরেডি আমরা এরকমই কাজ করছি, সেটাকে দেখে শুনে স্ট্যান্ডার্ড কোনো কিছুর সাথে যদি তুলনা করা হয়। আচ্ছা, আমরা যদি একটা এক্সাম্পল বলি, যেমন দত্ততে একটা এক্সাম্পল আছে, মনে করেন আপনার প্রেগনেন্ট মহিলার সাথে হাইপারটেনশন আছে। হ্যাঁ, এটাকে আমি একটা অডিট করতে চাচ্ছি, তাহলে আমি এটাকে কি করব, সেটাকে হচ্ছে কি আমার হসপিটালে আমি চেষ্টা করব যে একটা আলাদা করে রেজিস্টার খাতা মেনটেন করতে। প্রেগনেন্ট মহিলা অলমোস্ট আমি চেষ্টা করবো 95% হাইপারটেনসিভ প্রেগনেন্ট মহিলাকে এর মধ্যে ইনক্লুড করতে। সেখানে কিন্তু আমি ইনক্লুড করার পরে আমার কিছু জিনিস লাগবে, যেমন বিপি মেশিন লাগবে, কে মাপবে এরকম একজন লোক লাগবে। হ্যাঁ, সাথে প্রেগনেন্সি তার ইনফরমেশন গুলো রাখতে হবে, রেখে এবং কতক্ষণ পর পর তার প্রেশারটা মাপছি সেই টাইমিংটা লিখে আমি যে একটা ডাটা কালেক্ট করি, সেই ডাটাটাকে যদি পরবর্তী সময় আমি অডিট করি, এবং যদি আমি এটা মিলাই যে হ্যাঁ না ঢাকা মেডিকেলে এভাবে করা হচ্ছে, ঢাকা মেডিকেলে এরকম এইটা এভাবে করলে আরো সুন্দর হতো, তখন সেটাকে কিন্তু আমি যদি আমার হসপিটালে অ্যাপ্লাই করি, সেটাকে কিন্তু আমি অডিট বলতে পারি। মোদ্দা কথায় সেটাকে যদি আমরা একটু ভাগ ভাগ করে লিখি, তাহলে এরকম আসে। সেটা কি, প্রথমেই যখন আপনি এই ধরনের একটা মোটো টপিকস পাবেন, চেষ্টা করবেন একটা হেডলাইন দিয়ে লিখতে। হ্যাঁ, দেখেন ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছি আমি, অবজেক্টিভ লিখেছি, টাইপ লিখেছি, এরকম করে যদি আপনারা লেখেন, তাহলে কিন্তু জিনিসটা খটোমটো হলেও জিনিসটা ম্যাডামদের চোখে পড়বে এবং মার্কস কিন্তু মোটামুটি ভালো পাবেন। ডেফিনেশনটা কি, ডেফিনেশন হচ্ছে অডিট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সিস্টেমিক অ্যান্ড ক্রিটিক্যাল অ্যানালাইসিস অব দ্য কোয়ালিটি অব দ্য মেডিকেল কেয়ার। তাহলে সিস্টেমেটিক্যালি সাথে ক্রিটিক্যালি আমি অ্যানালাইসিস করে কোয়ালিটি অফ দ্য মেডিকেল কেয়ারটাকে যদি ইমপ্রুভ করে, সেটাই হবে হচ্ছে আমার অডিট। অবজেক্টিভটা কি, অবজেক্টিভটা হচ্ছে ক্যারিং আউট অ্যান অডিট ইজ টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য ক্লিনিক্যাল কেয়ার। এটাই আমাদের মেইন মুদ্রা কথা, যে আমি কোয়ালিটি অফ দ্য ক্লিনিক্যাল কেয়ারটাকে ইমপ্রুভ করতে চাচ্ছি। It is done by changing and strengthening many aspects of hospital practice and administration. তাহলে আমাকে উন্নত করলে ইনশাআল্লাহ আমাদের হসপিটাল প্র্যাকটিস এবং অ্যাডমিনিস্ট্রেশনটা অনেক বেশি ইমপ্রুভ হবে। টাইপ কেমন, টাইপ হচ্ছে অডিট কুড বি মেডিকেল হোয়ার স্ক্রুটিনি ইজ ডান ওভার দ্য মেডিকেল অ্যাসপেক্ট অফ দ্য ওয়ার্ক পারফর্ম বাই দ্য ডক্টরস, এটা হতে পারে। আবার হতে পারে ইট কুড বি ক্লিনিক্যাল হোয়ার স্ক্রুটিনি ইজ ডান ওভার দ্য ওভারঅল ওয়ার্ক
ডান বাই দ্য অল হেলথ প্রফেশনালস ইনক্লুডিং দ্য ডক্টরস। একটা শুধু ডক্টরস এর কাজের উপর হতে পারে, অথবা একটা হসপিটালের সব হেলথ প্রফেশনালস কাজের মধ্যেও সেটা হতে পারে। আচ্ছা, অডিটে একটা সাইকেল আছে, সাইকেলটা কেমন? সাইকেলটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস থাকবে, আর আমি আমার হসপিটালে অ্যানালাইজ করব এক্সিস্টিং প্র্যাকটিসটা। আমার যে প্র্যাকটিসটা আমরা করি সেটা আমি অ্যানালাইসিস করব, করে সেটাকে আমি এই স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমি একটা ইমপ্লিমেন্টালি চেঞ্জ করে যেটা বেস্ট হবে সেটা আমরা চেষ্টা করব, যেটা এটা আমার স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের সাথে যেন অলমোস্ট মিল খায়। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমার অডিট সাইকেল। তাহলে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস থাকবে, আমার যে প্র্যাকটিস আমি করি সেটাকে আমি অ্যানালাইজ করবো, করে এটার সাথে আমি কম্পেয়ার করে এটা আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্সটা হচ্ছে a well-structured and efficient audit is based on scientific evidence with facts and figures. If it can replace the out-of-date clinical practice with the better one, it can remove the disbelieving and agonist attitude between the hospital management and professionals. এটুকু হবে না। It improves awareness between doctors and patients. It is an efficient educational tool হতে পারে। তাহলে আমাদের এগুলো হচ্ছে ইম্পর্টেন্স। আর লিমিটেশনটা কি? লিমিটেশন হচ্ছে গিয়ে আনলেস অডিট ইজ এ সিম্পল ওয়ান, যদি সিম্পল ওয়ান না হয় তাহলে ইট রিকোয়ার্স এ লট অফ টাইম, স্টাফ কমিটমেন্ট অ্যান্ড টেকনোলজি। তাহলে যদি সিম্পল ওয়ান না হয় তাহলে অনেক বেশি টাইমও লাগবে, কস্টও লাগবে, সাথে টেকনোলজিও আমাদের লাগবে। তাহলে মোটামুটি এই ছিল আমাদের অডিটিং অবস্টেটিক্স। তাহলে এটা যদি আমরা পড়ে ফেলি তাহলে আমাদের একটা ছোট প্রশ্ন রেডি হয়ে থাকবে। তাহলে আপুদের আজকের ক্লাস মোটামুটি এই টপিকস গুলোই ছিল। কেমন লেগেছে ক্লাস জানি না, চেষ্টা করেছি সোজা করে আপনাদের সামনে তুলে ধরতে, এবং আজকে টপিকসটা আপনারা হ্যান্ড নোটও পেয়ে যাবেন। হ্যাঁ, হ্যান্ড নোটও রেডি করা আছে, যদি আপনারা নিতে চান তাহলে জেনেসিস সেন্টারে এসে নিয়ে যেতে পারেন। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, আর যদি না থাকে পরবর্তী সময় চ্যাট বক্সে দিতে পারেন, যেহেতু আরো সামনে অনেকগুলা ক্লাস আছে, তখন যে কোনো টপিকসে কোশ্চেন থাকলে আমরা চেষ্টা করব সেটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। এবং সর্বোপরি কথা হচ্ছে যে আপনাদের এখন থেকে পড়া শুরু করে দেন, এবং অবশ্যই টেক্সট বই পড়বেন প্রথমে, তারপরে হচ্ছে চটি বই পড়বেন। কখনোই শুধু একটা বইয়ের উপর ডিপেন্ড করবেন না। আর আমাদের কাছ থেকে একটু আউটলাইন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পড়াটা বোঝাতে সুবিধা হবে। আপনি বুঝতে পারবেন যে কোথায় এমফাসিস দিতে হবে, কোনটা কোথায় আসছে। তাহলে আমরা চেষ্টা করছি আজকে টপিকসটা মোটামুটি করে আপনাদের গুছিয়ে দিতে, বাকিটা আপনাদের গোছানোর পালা। ইনশাআল্লাহ এটুকু যদি পরে পড়তে পারেন তাহলে মোর দ্যান এনাফ। আর আরো যদি জানতে চান তাহলে তো পড়ার শেষ নেই। হ্যাঁ, তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে বা কোনো কিছু না থাকে তাহলে ক্লাসে শেষ করতে চাচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে আবার। ম্যাম আমরা কি শেষ করে দেবো ক্লাসটি? হ্যাঁ, শেষ করে দেন ভাই, হয়ে গেছে। যদি কারো প্রশ্ন না থাকে তাহলে শেষ করে দিই। ধন্যবাদ আপনাকে ম্যাম। আচ্ছা, সবাইকে ধন্যবাদ।